আমেরিকার পুরো আর্মি ফোর্সের একটা সার্ভার আছে, যে সার্ভারের মাধ্যমে ওরা ওদের পুরো সিস্টেম থেকে শুরু করে সবকিছু এই সার্ভারে এন্ট্রি করে রাখে। কিন্তু হঠাৎ করে ওদের সেই সার্ভারের উপরই কারা যেন হামলা করতে থাকে। এই নিয়ে পুরো আর্মি প্রশাসন অনেক ভয়ে আছে, কেননা একবার যদি ওরা এই সার্ভার হ্যাক করে ফেলে তাহলে আর্মির সব সিক্রেট তথ্য ওদের হাতে চলে যাবে। এতে আমেরিকার সেনাদের মারা অনেক সহজ হয়ে যাবে। কিভাবে তা সম্ভব হবে তা আপনারা গল্পের বাকি কাহিনী পড়লে জানতে পারবেন। এই দিকে কর্নেল, একটা সমস্যা দেখা দিয়েছি। কি সমস্যা হলো? আমাদের সার্ভার কারা যেন হ্যাক করার চেষ্টা করে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? আর্মিদের সার্ভার হ্যাক করবে? এত দক্ষ হ্যাকার কে সে? কিন্তু স্যার, আমাদের হাতে তেমন একটা সময় নেই। মাত্র 48 ঘন্টা সময় আছে আমাদের হাতে। এর ভিতরে আমাদের যা করার করতে হবে, নয়তো আমাদের সব সিক্রেট ওদের হাতে পৌঁছে যাবে। একটা কাজ করো, যত তাড়াতাড়ি পারো একজন দক্ষ হ্যাকার নিয়ে আসো, যে আমাদেরকে এই হ্যাকার হাত থেকে রক্ষা করতে পারবে। কিছুটা সময় দিয়ে আমি খোঁজ নিচ্ছি। যা করো তাড়াতাড়ি করো, সময় নেই হাতে। ওরা কয়েকটা ঘন্টা ধরে অনেক চেষ্টা করে মোটামুটি কয়েকজন হ্যাকার জোগাড় করতে পেরেছে। ওরা অনেক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই ওরা এই হ্যাকিং বন্ধ করতে পারছে না। এবং কি হবে? এটা বন্ধ করার কোনো উপায় নেই? এরা তো সব কিছু দিয়েই চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই কোনো কিছু সম্ভব হয়ে উঠছে না। একবার যদি সব তথ্য ফাঁস হয়ে যায় তাহলে আমাদের তো শত্রুপক্ষ সহজে হারিয়ে দিতে পারবে। আমরা কোনো হ্যাকারকে নিয়ে আসতে কি পারি না? এতক্ষণ ধরে যারা কাজ করেছে তারা কি হ্যাকার না? এরাও হ্যাকার। আবার আর একটা ছেলে আছে যে কিনা 2 বছর ধরে জেলে বন্দি আছে। জেলে বন্দি কেন? হ্যাকিং করার সময় ধরা পড়ছে নাকি? আমি পুরোপুরি জানি না, তবে ওই ছেলে এখন জেলে আছে। যখন ওর প্রোফাইল দেখি তখন ওখানে হ্যাকিংয়ের ব্যাপারে লেখা ছিল। ওই ছেলে আমাদের কিভাবে রক্ষা করবে? স্যার, মাঝে মধ্যে একটা কমান্ডো কিন্তু হেরে যায় ছোট একটা গোলের কাছে। আগে ওই ছেলেকে খুঁজে এখানে নিয়ে আসো, দেখি কি করতে পারে। 1 ঘন্টা সময় দিন আমাকে, আমি খোঁজ নিয়ে ওকে এখানে নিয়ে আনার জন্য বলতেছি। তাড়াতাড়ি করো তাহলে। 1 ঘন্টা পরে খোঁজ পায়। তখন কিছু পুলিশ আসে জেলের ভিতরে থাকা ওই কক্ষে। এই দিকে আয় তুই, কি হয়েছে স্যার? আমাকে ডাকছেন কেন? বেরিয়ে আয়, তোর সাথে কথা আছে। জি বলুন, কি কথা? তোকে আর্মির হেডকোয়ার্টারে নিয়ে যাওয়ার আদেশ এসেছে, সেজন্য এইগুলা পরে নে। আমি তো কিছু করিনি, তাহলে ওখানে কেন? দেখ, এত কিছু জানি না, তোকে নিয়ে যাওয়ার জন্য বলেছে, সেজন্য তোকে নিয়ে যেতে হবে, বুঝতে পারলি? ঠিক আছে। এরপর আকাশকে হেলিকপ্টারে উঠানো হয়। অনেকটা ভয়ের মধ্যে আছে, কেননা এরা আবার হেলিকপ্টার থেকে ফেলে দেবে না তো, এই ভয়ে আছে ওরা। 2 ঘন্টা পরে হেলিকপ্টার আর্মির বিশাল একটা ক্যাম্পে এসে নামে। চারদিকে শুধু আর্মির লোক, নিচে নামে অনেক ভয়ে। স্যার, আমরা তাহলে আসি। আমাকে নিয়ে চলুন, নয়তো ওরা আমাকে মেরে ফেলবে। ওনারা তোমাকে বাঁচিয়ে রাখবে নাকি মেরে ফেলবে তা আমরা জানি না। তাহলে স্যার চলি আমরা। পুলিশ হেলিকপ্টার নিয়ে চলে যায়। একটু পরে স্যার আর্মির কর্নেল আর অফিসার আসে, এসে ওকে সার্ভার রুমে নিয়ে আসে। ওয়াও, কত সুন্দর। শুনলাম তুমি নাকি হ্যাকিং পারো। পারি তো, কিন্তু সে সপ্তাহ আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। কি রকম সুযোগ? আগে মনিটরের দিকে তাকাও, কোনো কিছু তো বুঝতে পারছো? দেখে তো মনে হচ্ছে কেউ আপনাদের সার্ভার হ্যাক করতেছে। অলরেডি তো 60% হ্যাক করা শেষ। যদি তুমি হ্যাকিং বন্ধ করতে পারো, তোমার উপরে যে কেস আছে সেটা চিরতরে বাতিল করে দেব, আর তোমাকে আমাদের এখানকার চাকরি দেব, তবে হ্যাকিং ডিপার্টমেন্টের। তার মানে আমি একজন আর্মি অফিসার হয়ে এখানে কাজ করব? ঠিক ধরেছ। যদি তুমি এই কাজটা করতে পারো তাহলে সম্ভব। আমাকে কয়েকটা ঘন্টার সময় দেন, আমি চেষ্টা করতেছি। তোমার হাতে 5 ঘন্টা সময় আছে, দেখো কি করতে পারো।
ঠিক আছে। কম্পিউটার নিয়ে বসে পড়ে, তারপর 10টা আঙ্গুল দিয়ে একের পর এক টাইপ করেই যাচ্ছে। অনেক বছর কম্পিউটার কিবোর্ড হাতে পেয়ে আঙ্গুল চালাতে থাকে ভালোই। 3 ঘন্টা কাজ করার পরে আঙ্গুল ব্যথা হয়ে যায়। কি ব্যাপার, তুমি কি পারবে না? কেউ বলেছে আমি পারিনি। তুমি যে হাল ছেড়ে দিয়ে বসে আছো, অন্যদিকে ওরা কত সুন্দর করে 90% হ্যাক করে নিয়ে গেল। আর 5টা মিনিট অপেক্ষা করুন, তারপর কি হবে? ভিডিও কল হবে। ভিডিও কল আবার কে করবে? দেখুন না কে দে। 5 মিনিট পরে ভিডিও চালু হয়। কম্পিউটার অফর পাশে 20 জন লোক বসে আছে। তাদের একটা ইচ্ছে আকাশকে একবার দেখার, কেননা ওদের 20 জনের মোকাবিলা করে আকাশ নিজের কাজ শেষ করেছে। ওরা কারা? ওরাই এতক্ষণ ধরে হ্যাক করার চেষ্টা করছিল। এদের এত বড় সাহস হয় কি করে? ওকে আমাদের সার্ভার হ্যাক করে অন্যদিকে আবার ভিডিও কলে মাস্ক পরে আসে। এই ব্যাপারটা পরে বলতেছি, ওরা আগে কি বলে তা শুনুন। মাইক চালু করো। চালু করা হয়। ওরা 5 মিনিট ওদের কিছু কথা শেষ করে কল কেটে দেওয়া হয়। কল কেটে দেওয়ার কিছুক্ষণ পরেই হ্যাকিং অফ হয়ে যায়। তবে এই 47 ঘন্টায় আমেরিকার অনেক বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হয়ে যায়, কেননা সার্ভার কাজ না করাতে 20% হেলিকপ্টার থেকে শুরু করে ওদের সবকিছু নষ্ট হয়ে যায়। ওদের কিছু কিছু ক্যাম্পে তো হামলা চালিয়ে সব নষ্ট করে দেয়, কেননা সার্ভার কাজ না করাতে কেউ যে ওদের সীমানায় এসে পৌঁছে গেছে তা ওরা বুঝতেও পারে না। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নেই। আমি আমার কথা লিখেছি, এখন আপনারা আপনার কথা রাখুন। আপাতত তুমি রেস্ট নাও। ঠিক আছে। রেস্ট নেওয়ার জন্য চলে যায়। ছেলেটাকে কি রেখে দেব? রেখে দিলে মন্দ হবে না। আচ্ছা, একবার জেনারেলের সাথে কথা বলে নিব কি? নিতে পারেন, কিন্তু একটা কথা স্যার, কি কথা বলো? যদি আমরা আমাদের কথা না রাখি তাহলে কিন্তু পরবর্তীতে যদি আবার ও সমস্যা হয় তখন কিন্তু ওই ছেলে আমাদের আর সাহায্য করবে না। কথাটা ঠিক বলেছ। তাহলে একটা কাজ করো, কি কাজ? ওর কাগজপত্র রেডি করো তাহলে। ঠিক আছে স্যার, কিন্তু ওর নামে যে কেসটা আছে ওই কেসের কি করব? একটা কাজ করো, ওর নামে যে ফাইলটা তৈরি হয়েছে সে ফাইলটা আনানোর ব্যবস্থা করো। ওকে, তাই করতেছি। পরের দিন ফাইল নিয়ে আসা হয়। সে ফাইল এনে আকাশের সামনে এনে রাখে। জি বলুন স্যার। এটা তোমার ফাইল। তোমাকে কি জন্য জেলে নেওয়া হয়েছে সে কাহিনী বলো। আকাশ কিছু বলতে যাবে তখন আবারও সার্ভারে কেউ হামলা করে। স্যার, কেউ আবার হামলা করছে। আকাশ, কোনো কিছু করা যাবে কি? জি স্যার, করা যাবে। আমি আগে এই অ্যাটাকটা সামাল দেই, তারপর আমি একটা নতুন করে সিস্টেম করে দেব, তাহলে সহজে কেউ অ্যাটাক করতে পারবে না। তাহলে তাড়াতাড়ি করো। আবার ও সার্ভার রুমে আসে। এসে প্রায় 2 ঘন্টা ধরে কাজ করতে থাকে। 2 ঘন্টা কাজ করার পরে সবটা আগের মতো ঠিক হয় সবকিছু। আমাকে 2 ঘন্টা সময় দেন, আমি একটা পাওয়ার ওয়াল প্রোটেক্ট বানিয়ে দেব। সেটা কি? ওটা করে দিলে কেউ যদি অ্যাটাক করে তাহলে ওই পাওয়ার ওয়াল প্রোটেক্ট ভেঙে তারপরে অ্যাটাক করতে হবে। তা ওটা কি ব্রেক করা সম্ভব হবে? সম্ভব তো হবেই, তবে এটার জন্য ওদের 3 থেকে 4 দিন সময় লাগবে। তাহলে তো ভালোই হবে, অনেকটা সময় পাবো। ঠিক ধরেছেন, তাহলে আমি কাজ শুরু করি। আপনি এই হার্ড ডিস্কগুলো নিয়ে আসার ব্যবস্থা করেন। কে কোথায় আছো? জি স্যার, বলুন। তাড়াতাড়ি করে এই লিস্ট অনুযায়ী এগুলো নিয়ে আসো। ওকে স্যার, আনতেছি। 2 ঘন্টা পরে ওরা এই হার্ড ডিস্ক আর কিছু গ্যাজেট নিয়ে আসে। আরও 1টা ঘন্টা কাজ করার পর সবকিছু সেট করা হয়। কাজ শেষ। এখন আর কোনো বই নেই তো? বই নেই একথা বলা যাবে না, কেননা আমরা যেমন বর্ডারে সেনা রাখি, যেমন শত্রুপক্ষ কেউ আমাদের দেশে আসতে না পারে, নাই দেশের কোনো ক্ষতি করতে পারে, অবৈধ কোনো পাচার করতে না পারে। যদি এরকমটা হই তাহলে প্রথমে বর্ডারের সৈন্যগুলা যেমন মোকাবেলা করে তেমনি পাওয়ার ওয়াল প্রোটেক্ট যেটা বানিয়েছি
এটাও সেভাবে আমাদেরকে রক্ষা করবে। যদি এটা আস্তে আস্তে ড্যামেজ করতে সামনে যেতে থাকে, ততক্ষণে আমরা অনেক সময় পাবো। বাহ, তুমি তো দেখি কত সহজে সব কিছু আমাদের বুঝিয়ে দিলে। তা আর কোনো কাজ নেই তো? কাজ তো আছে। আবার কি কাজ? এই যে এটাকে প্রত্যেক 4 মাস পর পর আপডেট দিতে হবে। তবে এই আপডেট যে কেউ দিতে পারবে না। দিলে কেন, সমস্যা? এটা পাসওয়ার্ড প্রোটেক্ট করা, তার জন্য। তাছাড়া এটার আপডেট করার সিস্টেমও অনেকের অজানা। আচ্ছা, এখন তোমার কাহিনীগুলো আমাদের বলো। কেন তোমার এখানে আসা? তাহলে চলুন 5 বছর আগের কাহিনীগুলো শুনতে হবে। ঠিক আছে। 5 বছর পূর্বে। আকাশ, আমার একটা সাহায্য করতে পারবি? কি রকম সাহায্য? আমার অনার্সের প্রথম বর্ষের রেজাল্ট অনেক খারাপ হয়েছে। এখন আমি কি করব? তুই যদি রেজাল্টটা একটু চেঞ্জ করার ব্যবস্থা করে দিতে পারতি, তাহলে আমার জন্য অনেক উপকার হতো। আমি কিভাবে করব? তুই তো ঠিকমতো পড়াশোনা করিস না, তারপরও তুই অনেক ভালো রেজাল্ট করিস। কিভাবে? হুম। পড়ালেখা পারলেই যে ভালো রেজাল্ট হবে, এটা কিন্তু ভুল ধারণা। আমি এত কিছু জানি না। তুই যেভাবেই হোক আমার রেজাল্ট পরিবর্তন করার ব্যবস্থা কর। যত ডলার খরচ হবে আমি দিতে রাজি আছি। আমি খোঁজ নিয়ে দেখতেছি তাহলে। যেখান থেকে পারিস ব্যবস্থা কর। যত ডলার লাগে আমি খরচ করব, কিন্তু আমার রেজাল্ট পরিবর্তন করা চাই। ঠিক আছে। এইদিকে দুজন দুই দিকে চলে যায়। অন্যদিকে আপনাদের একটু আকাশের পরিচয় দিই। আকাশ ওর বাবা মার একমাত্র ছেলে, তবে আকাশের পরিবার অনেক গরিব। এক কথায় কোনো মতে আকাশ পড়াশোনার পাশাপাশি হালকা একটু একটু করে নিজের হ্যাকিং করে নিজের পরিবারকে সাহায্য করে আসতেছে। অন্যদিকে আম্মু, আম্মু, কোথায় তুমি? কি হয়েছে বল, এরকম চিল্লাচ্ছিস কেন? আব্বু কি তোমাকে কিছু বলেছে কি নিয়ে? আমার রেজাল্টের ব্যাপারে? না, কোনো কিছুই বলেনি। যাক, তাহলে তো ভালোই হলো। কিন্তু তোর ভাই জিজ্ঞেস করেছিল। কি বলো আম্মু? ভাইয়া জিজ্ঞেস করেছিল? কিন্তু তুই তো কোনো কিছুই জানালি না। 6 থেকে 7 দিন পরে রেজাল্ট, তখন বলবো। আচ্ছা, তুই রুমে যা তাহলে। ইরা রুমে যায়। এখন ইরার পরিচয়ও আপনাদের জানিয়ে দেই। ইরা ওর বাবা মার আর বড় ভাই আবিরের অনেক আদরের ছোট বোন। আবিরের বাবা একজন রাজনৈতিক দল, তার উপর ইরাদের ডলারের কোনো অভাব নেই। রুমে এসে আবার ওর আকাশকে কল দেয়। কি রে, কত দূর হলো? আমি মাত্র বাসায় এসেছি, একটু রেস্ট তো নিতে দিবি? আগে আমার কাজটা একটু করার চেষ্টা কর। বললাম তো হয়ে যাবে, 2টা দিন তো সময় লাগবে। যা করার তাড়াতাড়ি কর। এমনিতে হাতে সময় নেই। বাবা মা ভাই সবাই অপেক্ষায় আছে আমার রেজাল্টের জন্য। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। এইদিকে আকাশের রুমে কম্পিউটার নিয়ে বসে পড়ে। তারপর সার্ভারে ঢুকে পড়ে কিছু কোডের মাধ্যমে। তবে সেই কোডগুলো আপনাদের জানানো হবে না, নয়তো আপনারাও অনেক কিছু শিখে নিতে যেতে পারেন। রাত 11টা পর্যন্ত অনেক চেষ্টা করার পরে এক্সেস পায়, কিন্তু এটার জন্য একটা মডেম লাগবে। সেজন্য এটাকে কল দেয়। এরা আমাকে কিছু ডলার পাঠাতে পারবি? কত দিতে হবে? এই তো $200 দিলেই হবে। আচ্ছা, পাঠাচ্ছি। ওই ডলার দিয়ে আকাশ কিছু এক্সেস কিনে নেয়। তারপর ওইগুলো দিয়ে কাজ করাতে থাকে। যাক, এখন 24 ঘন্টা সময় লাগবে, তার ভিতরে রেজাল্ট ঠিক হয়ে যাবে। তবে এর জন্য তো ইরাকে আবেদন করতে হবে। সমস্যা নেই, সকালে করে নেব। পরের দিন সকালবেলায় কতটুকু? কি হলো? এই তো 1টা দিন সময় লাগবে। একটা কাজ কর তুই। কি কাজ? তোর যে সাবজেক্ট বেশি খারাপ হয়েছে, তুই সেই সাবজেক্টের জন্য আবেদন কর।
করলেই কি সব ঠিক হয়ে যাবে? যাবে। চল তাহলে। ওরা আবেদন করে নেয়। এরপর ইরা ওর বাসায় যায়। এইদিকে আচ্ছা আবির, তোকে যে একটা কাজ দিয়েছি সেই কাজটা কতদূর হলো? এই তো আব্বু, আমি অনেক কাছাকাছি চলে এসেছি। আর কয়েকটা দিন তুমি অপেক্ষা করো, তারপর দেখবে সব কিছু আমাদের হাতের মধ্যে। ঠিক আছে, তবে যে কোনোভাবেই হোক না কেন ওটা আমাদের চাই। হই, কোনটা আব্বু? ওই চেয়ারটা আমার চাই, ওখানে আমি তোকে বসাবো। কি বলো আব্বু, সত্যি বলছো? সত্যি বলছি। আমিও তৈরি হয়ে আছি ওই চেয়ারে বসার জন্য। তবে সাবধান, ওই চেয়ারে বসার জন্য কিন্তু অনেকে বসে আছে। আমি তা জানি, কিন্তু কিছু তো একটা করতে হবে। আমি তো যতটুকু শুনেছি ওই চেয়ারের জন্য আরো 2-3 জন হলেও রেডি হয়ে আছে। তাহলে এখন উপায়? আমি যখন আছি সেখানে তোর চিন্তা করতে হবে না। আমি তাহলে বাসায় গেলাম। আচ্ছা যা তাহলে। রাতের বেলায় আকাশ আবারও কাজ করা শুরু করে দেয়। কিছুক্ষণ পরে ওই, আর কতক্ষণ লাগবে? সকালেই পেয়ে যাবি। সত্যি তো? তবে ওই রেজাল্ট আবার পরিবর্তন হয়ে যাবে না তো? আশা করি হয়ে যাবে। ঠিক আছে। সকালবেলায় ইরা ঘুম থেকে উঠে ওর রেজাল্ট চেক করে তখন ওর রেজাল্ট পরিবর্তন হয়। ও যা চেয়েছে তাই হয়ে যায়। এতে ইরা তো অনেক খুশি হয়ে যায়। সেজন্য খুশিতে আর বাসা থেকে বের হলো না। দুপুরবেলায় ভাইয়া, আব্বু, আম্মু, কে কোথায় আছো? কি হয়েছে তোর, এভাবে চিৎকার করছিস কেন? একটা খুশির খবর আছে। কি খবর? আব্বু, আমি তো ফার্স্ট ক্লাস পেয়েছি। সত্যি বলছিস তো? এই দেখো আমার রেজাল্ট। ওনারা ও রেজাল্ট দেখে অনেক খুশি হয়। আমার পক্ষ থেকে তোর জন্য একটা গাড়ি। সত্যি বলছিস ভাইয়া? তুই আমার একমাত্র বোন বলে কথা। সত্যি ভাইয়া, কত ভালো। তা আব্বু, তুমি কি দিবে? হুম। তোর যা কিছু লাগে সব তাই আমি দিই। আব্বু, এটাকে কি দিবে তা বলো। আচ্ছা তুই বল তোর কি লাগবে। আমি দেশের বাইরে গিয়ে কয়েকটা দিন থেকে আসতে চাই, তবে আমার সাথে আরো 2 জন যাবে। আচ্ছা ওদের পাসপোর্ট আমাকে এনে দিস, বা ফটোকপি এনে দিলেও হবে, আমি বাকিটা ব্যবস্থা করে নেব। ঠিক আছে আব্বু। 2 দিন পরে আকাশ ওর ইতির পাসপোর্ট এনে দেয়। ইতি হলো ইরার চাচাতো বোন। বাকিটা আপনার গল্পের সাথে থাকেন জানতে পারবেন। এইদিকে তোর নাম আকাশ? হ্যাঁ, কিন্তু আপনারা কে হো? চল আমাদের সাথে। কে? আমি কেন যাব? যদি না আসতে চাস তাহলে জোর করে নিয়ে আসবো, কথাটা মনে রাখিস। না, আমি যাব না। ওকে নিয়েছেন তো? কিছু লোক গাড়িতে তুলে নিয়ে আসে একদল বাংলোর মধ্যে। ওই, ভালো হবে না বলে দিলাম। ওই, ওকে ছেড়ে দে। আপনার কথা মতো ওরা আমাকে তুলে নিয়ে এসেছে। ঠিক ধরেছিস। আমাকে এখানে কেন তুলে নিয়ে এসেছেন? একটা কাজ করানোর জন্য। কি কাজ? ওই রুমে চল। কি আছে ওই রুমে? আগে চল, তারপর দেখতেই পাবি। রুমে নিয়ে আসে। সামনে কয়েকটা লোক আর কিছু কম্পিউটার। আশা করি তোকে আর কিছু বলে দিতে হবে না। দেখুন, মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি যা ভাবছেন তেমনটা মোটেও না। আমি কি ভাবছি তা তোকে জানতে হবে না। তুই কি ভাবছিস সেটা আমাকে বল। আমি তো ভাবছি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন। তোকে একটা সার্ভার ডাউন করে দিতে হবে। কিসের সার্ভার? এই তো রেজাল্ট যে সার্ভার দেয়, এই এক কথায় বোর্ডের সার্ভার। আমি এইসব পারি না। তুই যে পারিস সেটা আমি জানি। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। দেখ, আমি তোর সাথে ভালো ভালো কথা বলছি বলে তুই কিছু বুঝতে পারছিস না। তবে আমি যদি নিজের রূপে ফিরে আসি তাহলে সেটা তোর জন্য মোটেও ভালো হবে না। আমি কিছু জানি না। না না, ওকে, $5000 দিয়ে দে। আমি পারবো না। এইভাবে তো করে দে কাজটা। যা,
$20,000 দিলাম। এই ডলার দিয়ে তুই কিন্তু অনেক কিছু করতে পারবি। সের জন্য আমার মনে হয় এই সুযোগ তোকে আর কেউ দেবে না। 1 মিনিট ধরে ভাবতে থাকে। সত্যি তো, আমি যদি এই ডলার নিই তাহলে আমি তো অনেক বড়লোক হয়ে যাব। এক কথায় বাবার ঋণ, মায়ের অপারেশন, বাড়িটাকেও একটু ঠিকঠাক করে নিতে পারবো। এক কথায় আমার অনেকটা কষ্ট চিরতরে চলে যাবে। তাহলে আর কি, রাজি হয়ে যাই। কি ভাবছিস এত? আমি রাজি। আমি জানতাম তুই রাজি হবি। ওই, তোরা তোদের কাজ কর। এই, সার্ভার ডাউন করতে থাকুক, তোরা ওই কাজটা করে নে। আকাশ বসে পড়ে। তারপর কিছু হার্ড ডিস্ক থেকে শুরু করে আরো কিছু গ্যাজেট কম্পিউটারের সাথে কানেক্ট করে। তারপর কিছু কোড লিখে একের পর এক সাবমিট দিতে থাকে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। কি হলো, কতক্ষণ লাগবে? কিছু সময় তো রাখবেই, ওরা তো বসে নেই। সরকারি ওয়েবসাইট একটু হ্যাক করতে তো সময় দিতেই হবে। তবে যাই করো, একটু তাড়াতাড়ি করো। 2 ঘন্টা পরে কোডগুলো ম্যাচিং হয়। এতে এই ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়ে যায়। অ্যাক্সেস আমি পেয়ে গেছি, এখন কি করতে হবে বলুন। 1 ঘন্টার জন্য সার্ভার ডাউন করে দাও, বাকিটা আমার লোক করে নেবে। ওদের কথা মতো সার্ভার ডাউন করে দেয়। ওর লোকেরা নিজেদের কাজ করতে থাকে। 30 মিনিট পরে আমার কাজ শেষ, এবার আমাকে যেতে দিন। ওই, তোরা যা, ওকে দিয়ে আয়। যেখান থেকে তুলে এনেছিস সেখানে দিয়ে আসবি। একটা কথা জানার ছিল। কি কথা? আমি যে এই কাজটা জানি বা করতে পারবো, এ কথাটা আপনাকে কে বললো? ওটার সময় হলেই তুমি নিজেই জানতে পারবে। যাও তাহলে, আবার ওই যদি প্রয়োজন হয় ডেকে নেব তোমাকে। কিছু লোক আকাশকে নিয়ে আসে ওই জায়গায়। ওখান থেকে বাসে ফিরে আসে। কোথায় ছিলি এতক্ষণ ধরে? আব্বু, কিছু কাজ ছিল। আমি মনে হয় আর বাঁচবো না। এই কথা বলুন আম্মু, এই কথা বলুন আম্মু। তোমাদের কিছু হয়ে গেলে আমি বাঁচবো কাদের নিয়ে? কি আর করবো বল, অপারেশন যদি না করাতে পারি আমি, তাহলে বেশি দিন আর বাঁচবো না। চিন্তা করো না আম্মু, তোমাকে কাল আমি ডক্টরের কাছে নিয়ে যাব। তোমার অপারেশনের ব্যাপারে কথা বলতে যাব। কিন্তু এতগুলো ডলার, আমাদের তো এই বাড়িটা ছাড়া আর কিছুই নেই। বাড়িটা তাও ব্যাংকের কাছে ঋণ করা। আব্বু, তুমি আমাকে কয়েকটা দিনের সময় দাও, আমি সব কিছু ঠিক করে নেব। তুমি কোনো চিন্তাই করো না। সত্যি বলছিস আমি সুস্থ হয়ে যাব? যাবে। পরের দিন ডক্টর কাছে আসে। ডক্টর সাথে কথা বলে জানতে পারে। ডক্টরের কথা শুনতে থাকে। সবটা শোনার পরে আপনি তাহলে অপারেশনের ব্যবস্থা করুন। আমি আজকে কিছু ডলার জমা করে দিচ্ছি, বাকিটা অপারেশনের আগে দিয়ে দেব। হসপিটালে সব ঝামেলা শেষ করে চলে আসে ওখান থেকে। তারপর আসে ব্যাংকে। আমার বাবার যত ঋণ আছে এই নিন তার ডলার। আমাদের এখন সব কিছু ফিরিয়ে দিন। ঠিক আছে, আপনি ডলার জমা করে রসিদ নিয়ে আসুন, আমি ততক্ষণে ফাইলটা নিয়ে আসতেছি। ঠিক আছে। ব্যাংকে $10,000 জমা করে দেয়। তারপর অফিসারের কাছে আসে। এই নিন রসিদ। এখানে সাইন করে দিন। আকাশের বাবা খুশিতে সাইন করে দেয়। তবে ওনারা কেউ জানে না ডলারগুলো কিভাবে আর কোথায় থেকে আসলো। সে খবর এখন পর্যন্ত কেউ জানে না। কিছুক্ষণ পরে আকাশ, এতগুলো ডলার, তুই এত ডলার কার থেকে নিলি? আব্বু, আমি একটা লটারি জিতেছি, সেখান থেকে ডলারগুলো পেয়েছি। কি বলিস? তাই বলে এতগুলো ডলার? তাছাড়া এখন আর আমাদের কোনো অভাব থাকবে না। মায়ের অপারেশনও হয়ে যাবে ঠিকভাবে। ঠিক আছে, বাসায় চল। বাসায় চলে আসে। ওখানে আসার কিছুক্ষণ পরে ইরা কল দিয়ে ওর পাসপোর্টের ফটোকপি দিতে বলে। আকাশও দিয়ে দেয়। পরের দিন ওইগুলো নিয়ে কি করবি? দেশের বাইরে ঘুরতে যাব। কিন্তু আমার পাসপোর্ট কেন? তুইও যাবি?
আমার কাছে তো কোনো ডলার নেই, সেই সব তো তুই জানিস। দেখ, তোর জন্য আমি দেশের বাইরে ঘুরতে যেতে পারছি, সেই জন্য তোকেও যেতে হবে। তবে চিন্তা করিস না, তোর সব খরচ আমিই দিব। কি বলিস? ঠিকই বলছি। আমরা তাহলে 3 দিন পরেই যাচ্ছি। আবার ফিরবো কখন? তোর কি কাজ আছে? মায়ের অপারেশন করাবো তো। এই তো 3 দিন থেকে চলে আসবো। তাহলে যাওয়া যাবে। মায়ের অপারেশন 10 দিন পর হবে। ঠিক আছে, উঠি তাহলে। পরের দিন এই দিকে ইরা বাসায় এসে ইতিকে দেখতে পায়। ইতি যে হঠাৎ করে চলে আসবে তা ইরা ভাবেনি। এ কি, তুই কখন এলি? অনেকক্ষণ আগের সাথে তোর তো সরাসরি এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল। ভাবলাম 2টা দিন তোর সাথে এই দিন ওই দিন কাটাবো, তারপর বাকিটা দেশের বাইরে। যাক, ভালো করেছিস। চল এখন রুমে যাই। ঠিক আছে চল। আচ্ছা, ওরা রুমে এসে আরো কথা বলতে থাকে। কথা বলা শেষ হলে আমাদের সাথে তো একটা ছেলেও যাবে। তা ছেলেটা দেখতে কেমন? যখন তোর সামনে আসবে তখনই দেখতে পারবি। ছবি তো দেখাবি। এই দেখ। মোবাইল থেকে ছবি দেখায়। ইতি তো ছবির দিকে তাকিয়ে আছে। এই এক দৃষ্টিতে কোনো কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। কি রে, ছবির ভিতরে তো মনে হয় ঢুকে যাবি। এত কিউট একটা ছেলেকে নিয়ে যাবি সাথে করে, ব্যাপারটা কি দারুণ না? তোর কাছে হতেই পারে। ছেলেটা তো দেখতেও খারাপ না। তাছাড়া তুই যখন সাথে করে নিয়ে যাচ্ছিস তখন স্পেশাল কোনো মানুষ তো হবেই। অনেক বেশি বকে ফেলেছিস। আচ্ছা, তো একটা কথা বলেছিল। কি কথা বল? তুই কোনো হ্যাকারকে চিনিস? তুই হ্যাকার দিয়ে কি করবি শুনি? দরকার ছিল আমার। কোন কাজে বলবি তো আমাকে? কাজ বলতে আমার একটা আইডিয়া আছে। ওই আইডিটার জন্য একজন সব কিছু চেঞ্জ করে নিয়েছে, কিছুতেই কিছু করতে পারছি না। আচ্ছা, আমি খোঁজ নিয়ে দেখতেছি। দেখ, তাহলে তো আমার জন্য ভালোই হয়। ঠিক আছে। একটু পরে ইরা কল দিয়ে আকাশকে বলে। আকাশও কম্পিউটার দিয়ে কাজ করা শুরু করে দেয়। 10 মিনিটে আইডির পুরো ডিটেলস নিয়ে নেয়। আচ্ছা, আমি কথা বলে তোকে জানাবো। ঠিক আছে। 1 ঘন্টা পরে আকাশ আইডি নিজের কাছে নিয়ে আসে। একটু পরেই মেসেজ আসে। মেসেজে সে দেখতে পায় মেয়েটি অনেক ছেলের সাথেই রিলেশনে ছিল, আর আইডিটা যার কাছে ছিল সে ওই মেয়ের বয়ফ্রেন্ড ছিল। ব্রেকআপ হয়ে যাওয়াতে ছেলেটি এইসব করেছে। একটু পরে হাই আল্লাহ, এটা কি মেয়ে নাকি অন্য কিছু? 15টা ছেলের সাথে ওর রিলেশন ছিল। কি সব ছবি ওদেরকে দিয়েছে। হাই আল্লাহ, এই মেয়ে তো দেখি আসলে একটা নষ্ট মেয়ে। এই মেয়ের সাথে দেখা না হলেই বাসি। এরপর বাকি আইডির মেসেজ চেক করে। সব আইডিতেই বাজে বাজে ছবি দিয়ে রেখেছে। এতে বুঝতে বাকি রইল না, যদিও অন্য কারো ব্যক্তিগত মেসেজ দেখা ঠিক না, তারপরও দেখে নিলাম আর কি। আপনারা আবার অন্য কাউকে ব্যাপারটা বলে দিবেন না তো? 2 দিন পরে মা, আমি কয়েকটা দিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। 4 দিনের ভিতরেই চলে আসব। কিন্তু আমার অপারেশন। তোমার অপারেশন হবে 4 দিন পরে। তোমার অপারেশনের 2 দিন আগেই তো আমি চলে আসব। এই নাও ডলার, এর ভিতরে লাগলে খরচ করে নিও। বাবা, তাহলে আমি আসি। মায়ের খেয়াল রাখিও। সাবধানে থাকিস। আচ্ছা, ঠিক আছে। ইতি ওরা এয়ারপোর্টে এসে আকাশের অপেক্ষায়। একটু পরে আকাশ এসে ওদের পাশে দাঁড়ায়। এ কি, তুমি ইরার পাশে কেন দাঁড়ালে? তার আগে বলুন, আপনি কেন? ও আমার চাচাতো বোন। উনি কি তিনি? ঠিক ধরেছিস। আমি ইতি চৌধুরী। পারভেজ হুসাইন আকাশ। বাহ, সুন্দর তো। কার কথা বলছেন? আপনার কথা। তোর চোখ কি অন্ধ? ওকে কোন দিক দিয়ে তোর সুন্দর মনে হয় শুনি? তোর কি মনে হই আমি কালা? আমি তা বলিনি। দেখ, আমার চোখ ঠিকই আছে। তা আমার আইডি কি ফিরিয়ে আনতে পেরেছেন? আকাশ, ভালো কথা। ওর আইডি? এই নেন আইডি। সত্যি? আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। ধন্যবাদ দিতে হবে?
শুধু যাদের যা কিছু এতদিন দিয়ে এসেছেন সেগুলো দেওয়া বন্ধ করে দেবেন। কোনগুলো? আর কি দেওয়া বন্ধ করব? এইভাবে তিলগুলো মানুষকে না দেখালেই চলবে। আকাশ কিসের তিল? তোর চাচাতো বোনকে জিজ্ঞেস করে নিস। ওই কিসের তিল? আরে কোনো দিল না, উনি তো মজা করছে। আকাশ সত্যি করে বল। আরে মজা করছিলাম। তুইও পারিস বটে, এখন চল। ওরা প্লেনে এসে বসে। আকাশ, ইরা আর ইতির মাঝখানে সিট পড়ে, সেজন্য বসে পড়ে। ইরা গান শুনতে ব্যস্ত, কেননা কিছুক্ষণ ইরা গান শুনবে যতক্ষণ না পর্যন্ত প্লেন পুরোপুরি পড়ে না উঠে। ওই সময় ইতি আকাশের কানের কাছে মুখ নিয়ে, সত্যি করে বলেন তো, আপনি কি সব দেখে নিয়েছেন? দেখেছি। আপনাকে দেখতে কে বলেছে? আপনি যখন এগুলো পাঠিয়েছিলেন তখন কি মনে ছিল না? ওরা তো বয়ফ্রেন্ড ছিল। তাই বলে 15 জন? একটা মেয়ের 15টা বয়ফ্রেন্ড কি থাকাটা স্বাভাবিক না? স্বাভাবিক, কিন্তু তাই বলে সবাইকে ছবি দিয়ে বেড়াতে হবে? মাঝে মাঝে দিতে হয়, ও আপনি বুঝবেন না। তবে একটা কথা, এই সিক্রেট কিন্তু অন্য কেউ যেন না জানে। চিন্তা করেন না, জানবে না। একটু পরে প্লেন উপরে উঠে যায় পুরোপুরিভাবে। তখন ইরার গান শোনা শেষ। এরপর ওরা বক বক করতে থাকে। ইতি তো আকাশের সাথে ঝোঁকের মতো লেগে আছে। কয়েকজন ঘন্টা পরে ওরা বাংলাদেশে এসে নামে। আমরা কিছুই চিনি না এখানকার। প্রথমবার এসেছি, সেই জন্য এরকমটা হওয়ারই কথা। আরে গুগল ম্যাপ দিয়ে সব বের করে নেব। আগে একটা হোটেল নিতে হবে। ওরা হোটেলে আসে, 2টা রুম দেখার জন্য বলে। তখন 2 রুম রাখবে না, একটা রুম হলেই হবে। ডাবল বেডের একটা রুম নিয়ে 3 জন থাকা যাবে। তুই কি খরচ বেশি হয়ে যাচ্ছে বলে এই কথাটা বলছিস? মোটেও না, তাছাড়া নতুন জায়গা, 2টা মেয়ের সাথে একটা ছেলে যদি থাকে তাহলে অনেক ভালো হবে। বুঝতে পেরেছি। এরপর ওরা একটা রুম নেয়, তারপর রুমে এসে রেস্ট নিয়ে রাতে ওরা ঘুরতে বের হয়। এইভাবে 2টা দিন ওরা অনেক জায়গায় ঘুরতে থাকে। এই 2 দিনে ইতি তো আকাশের প্রেমে প্রায় ফিদা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলুন, কি কথা? তুমি তো আমার সবই দেখলে, হঠাৎ এই প্রশ্ন? এখন বলো, আমাকে তোমার কেমন লাগলো? কেমন লাগে বলতে? এই ধরো, আমার সাথে তুমি রিলেশন করবে, কথা দিচ্ছি তোমার কোনো অভাব আমি অপূর্ণ রাখবো না। মাথা কি খারাপ আপনার? আমি কি দেখতে অসুন্দর নাকি? আমার ফিগার তোমার পছন্দ হয়নি? দেখুন, আপনি সব দিক দিয়ে পারফেক্ট আছেন। কিন্তু তোমার সমস্যাটা কোথায় আমার সাথে প্রেম করতে? যে মেয়ে 15টা বয়ফ্রেন্ডের সাথে উইসব করতে পারে সেই মেয়ে যাই হোক কখনো বউ হওয়ার যোগ্য না। আচ্ছা, তুমি তো আমার সম্পর্কে সবকিছুই জেনেছো, যদি না জানতে তাহলে তো প্রেম করতে রাজি হতে। কখনো করতাম না আমি। কিন্তু কেন? দেখুন, সব প্রশ্নের উত্তর হই না। আপনি ইরার চাচাতো বোন বলে সব কিছু চুপ করে শুনে গেলাম, নয়তো এতক্ষণে কি করতে শুনি? দেখো, কয়েকটা থাপ্পড় আমি বসিয়ে দিতাম। তুমি স্বেচ্ছায় রাজি না হলে কিভাবে তা আদায় করতে হয় আমি খুব ভালো করে জানি। দেখি কি করতে পারি। একটু পরে ইরা ওয়াশরুম থেকে বের হয়, এতে ওরা আগের মতো নর্মাল হয়ে যায়। আমরা আজকে শুধু 2টা জায়গায় ঘুরবো, এরপর আমরা ফিরে যাব। 1 ঘন্টা পরে ওরা বের হয়। মোটামুটি আরও অনেকগুলো জায়গায় ওরা ঘুরে শেষ করে। ঘোরা শেষ হলে ওরা চলে আসে বাংলাদেশ থেকে। এইদিকে আবি, ওই দিকটার কি খবর? আব্বু, তুমি কোনো চিন্তা করো না, আর কয়েকটা দিন পরেই সবটা ঠিক হয়ে যাবে। তারপর ওই চেয়ারটা আমার দখলে চলে আসবে। যাক, তাহলে তো ভালোই হবে। তবে এর জন্য লোকজন রেডি করে রাখিও। বলা তো যায় না কখন কোনো কাজে কাদের লেগে যায়। চিন্তা করো না আব্বু, সব লোক রেডি করা আছে। তা ইরা কবে আসবে? তুমি কিছু কি বলেছে? বললো তো আজকে আসবে, তাও রাত হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে তো ভালোই। কয়েকটা ঘন্টা পরে ওরা ফিরে আসে আমেরিকায়। তুই তাহলে সাবধানে বাসায় যা, আমি তাহলে অপারেশনের দিন হসপিটালে চলে আসবো। কার অপারেশন? আমার মায়ের। তাহলে ইরা, আমি আরো কয়েকটা দিন থাকি এখানে, তারপর হয় চলে যাব। তুই থেকে কি করবি?
ওর মায়ের অপারেশন তো, সেজন্য ভাবলাম আমি সহ একটু থাকি। ঠিক আছে আকাশ, তুই তাহলে সাবধানে যা। ওরা আলাদাভাবে চলে আসে। এইদিকে 2 দিন পরে আকাশের মাকে নিয়ে হাসপাতালে আসে। তখন ইরা আর ইতি ওরাও আসে সাথে করে। ভিতরে অপারেশন হতে থাকে। এইদিকে বাবা, তুমি কোনো টেনশন করো না। আঙ্কেল, আকাশ কিন্তু ঠিকই বলেছে। এইদিকে ইতি তো আকাশকে অনেকভাবে পটানোর চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু কিছুতেই কোনো কিছু করে উঠতে পারছে না। অপারেশনও শেষ, হসপিটালে বেডে এনে রাখা হয়। বাবা, তুমি তাহলে বাসায় যাও। তুই একা একা? আঙ্কেল, আমরা আছি তো। উনি বাসায় চলে যায়। একটু পরে ইরার কল আসে। আমাকে যে বাসায় ফিরতে হবে। তাহলে যা। তুই কি যাবি না? আমি এসে কি করব? তুই এখানে থেকে কি করবি? দেখছিস না ও একা আছে। তো ও কি বাচ্চা নাকি? বাচ্চা না হলো বিয়ে করলে তো একদিন বাচ্চার বাবা ঠিকই হয়ে যেত। কোথায় কি বলতে হবে সেটাও মনে হয় জানিস না। তুই যা তো। ঠিক আছে, তাই থাক। আকাশ, আমি তাহলে গেলাম। কিছু লাগলে আমাকে বলবে, আমি নিয়ে আসবো। আচ্ছা তুই যা তাহলে। এরা চলে যায়। এই সময় ইতি তো বকবক করেই যাচ্ছে। আকাশ তো ইতির এই বকবক শুনে অবস্থা কাহিল। একটু পরে ইতি একটা প্ল্যান করে। ওয়াশরুমে এসে কল খারাপ হওয়ার কথা আকাশকে বলে। আমি কি ঠিক করতে পারি? আরে পারবে, ভেতরে তো আসো। আকাশও ভিতরে যায়। এসে দেখে সবাই ঠিক আছে। ততক্ষণ ইতি দরজা আটকে দেয়। দরজা কেন আটকালে? কিছু দেখানোর ছিল। কথাটা বলেই ইতি ওর গেঞ্জি খুলে ফেলে। এতে আকাশ নিচেই লজ্জায় পড়ে যায়, চোখ বন্ধ করে রাখে। আহা, এত লজ্জা পেলে চলবে কি করে? তুমি তো ছবিতে ঠিকই দেখে নিলে। তুমি তো একটু স্পেশাল, সেজন্য তোমাকে সরাসরি আমি দর্শন করালাম। এবার তুমি কি করবে তা তুমি ঠিক করো। দেখেন, আপনি আমাকে যেরকম ছেলে ভাবছেন, আমি মোটো এরকম ছেলে না। পুরুষ তো পুরুষই হয়। দেখো, তুমি যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না দেখবে ততক্ষণ পর্যন্ত আমি গেঞ্জি পরবো না। আমি কিন্তু চিৎকার করব। তোমার চিৎকারে কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? ওয়াশরুমের দরজা বন্ধ, রুমের দরজাও বন্ধ। সেজন্য তোমার হাতে এখনো সময় আছে, যদি না দেখো। তাহলে কি করবেন? কথাটা শুনেই ইতি আকাশকে কিস করে। আকাশ চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু তাও পারছে না। কারণ কোনো জায়গায় রেখে কোনো জায়গায় ধরে সরাবে তাও পারছে না। 1 মিনিট পরে আকাশের থেকেও ভালো লাগা শুরু করে, যা অন্য ছেলেদের ক্ষেত্রেও স্বাভাবিক একটা ব্যাপার। এরপর 10 মিনিট পরে ইতি বের হয়ে আসে। তবে আকাশ তো রেগে আছে অনেক। কাজটা কিন্তু ভালো করলেন না। তোমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে আমার প্রেমে পড়তে বাধ্য। তবে চিন্তা করো না, আমি যে কোনোভাবেই হোক তোমাকে তো আমার প্রেমে পড়াবই। দেখুন, এরপর যদি আপনাকে আমার সামনে দেখি, তাহলে আমি গায়ে হাত তুলতে বাধ্য হব। আদর করার জন্য তুলো, তাহলে আমি রাজি আছি। যে মেয়ের এতটুকু লজ্জা নেই, সে মেয়ের ধারে কাছে যাইতেও চাই না। কিছুক্ষণ পরে ইতিও বাসায় চলে আস। কি রে, তুই ফিরে এলি কেন? ওখানে রাত পর্যন্ত থেকে কি করব? কিন্তু তুই চলে আসলি কেন? ভাইয়া এখানকার লিডারে চেয়ার পেয়েছে, মানে এখানকার লিডার এখন আমার ভাই। এটা তো খুশির কথা। অনেক খুশির কথা। তা আকাশের মায়ের কি জ্ঞান ফিরেছে? সকালে ফিরবে। ও আচ্ছা, তাই বলো। এইদিকে ইরা তো আকাশের মায়ের খোঁজ নিতে থাকে। এইভাবে 7 দিন কেটে যায়। আকাশ ওর মাকে নিয়ে বাসায় আসে। তখন ইতি আসে দেখার জন্য। ইরা তখন আসতে পারেনি। আন্টি, আপনি এখন কেমন আছেন? অনেকটা ভালো আছি আমি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আকাশ কোথায়? ও তো রুমে। আচ্ছা, আমি দেখে আসতেছি। এইদিকে ইতি সুযোগ করে রুমে আসে, এসে দরজা আটকে দেয়। দরজা কেন আটকালে? দরকার ছিল সেজন্য। দেখো, উল্টা পাল্টা কিন্তু কোনো কাজ করবেন না, বলে দিলাম। করেই তো ছাড়বো। এই বলে গেঞ্জি কিছুটা ছিঁড়ে একটা মিথ্যে নাটক করে ততক্ষণে ইরা আর আবির ও আসে। আসলে ইতি একটু তাড়াতাড়ি করে এখানে আসা।
যেখানে এরকম কিছু করতে পারে। ইরা আবির ওখানে এসেই এই সব শোনে। ইতি, তোর কি মাথা ঠিক আছে? আমার মাথাও ঠিক আছে, ও আমাকে একা পেয়ে নষ্ট করতে চেয়েছিল। ভাইয়া বিশ্বাস করুন, আমি এরকম কোনো কাজ করিনি। তাহলে কি ও মিথ্যা বলেছে? ও মিথ্যে বলছে। চুপ করো বেয়াদব ছেলে। ভাইয়া, আকাশ এরকম কাজ মোটেও করতে পারে না। তাহলে কি আমি মিথ্যে বলছি? তুই মিথ্যে বলছিস। দেখছেন ভাইয়া, ইরা ওই ছেলের হয়ে কথা বলছে। তুই হসপিটালে কি কি করেছিস সব কিছু আকাশ আমাকে বলেছে। তার মানে তুই সব জানিস? জানি সব কিছু আমি। তাহলে এটাও শুনে রাখ, ও যদি আমাকে বিয়ে না করে তাহলে আমাকে জেল ঢুকিয়ে দিব। ইতি, বাড়াবাড়ি করিস না, আকাশকে আমিই ভালোবাসি। ও তাই? আকাশ তো কখনো আমাকে বলেনি। আমরা দুজনেই ব্যাপারটা গোপন রেখে এসেছি, সেই জন্যই তুই এটাকে এরকম বাড়িয়ে তুলিস না। আমি তো কিছুই জানি না। ও যদি আমাকে বিয়ে না করে আমাকে জেলে ঢুকাবো, আবির ভাইকে বলে। দেখ ইতি, ভালো হবে না কিন্তু। ভালো তো এখন হবে না। কি করবি তুই? ভাইয়া ভাইয়া কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? পুলিশকে কল করছি, ওনারা চলে আসবে। তুমি পুলিশকে কেন কল করতে গেলে ভাইয়া? এটা পুলিশেই দেখুক। আমি যদি ব্যাপারটা দেখি তাহলে তুই ভালো করেই জানিস ও বেঁচে নাও থাকতে পারে। একটু পরে পুলিশ আকাশকে নিয়ে যায়। ইতি আবির দুজনে থানায় যায়, কিন্তু এরা আকাশের বাবা মার সাথে থেকে যায়। আন্টি, আঙ্কেল, আমি জানি আকাশ এরকম কাজ করতেই পারে না। তারপর ও আপনারা চিন্তা করবেন না, আমি দেখি আকাশকে ছাড়িয়ে নিয়ে আসবো। এভাবে 7 দিন কেটে যায়। আকাশকে এখনো ছাড়াতে পারেনি। কেস কোর্টে উঠে যায়। এতে আকাশের সাজা হয় কয়েকটা বছর। কোর্ট থেকে আকাশকে নিয়ে যাওয়ার সময়, আকাশ, তুমি কোনো চিন্তা করো না, তুমি জেল থেকে বের হওয়া পর্যন্ত তোমার বাবা মার দায়িত্ব আমিই নিলাম। ইরা, আমার বাবা মায়ের খেয়াল রেখো। তুমি একটুও টেনশন করো না, তুমি না ফেরা অবধি আমি অপেক্ষা করব তোমার জন্য। সাথে তোমার বাবা মা দুজনেই খেয়াল রাখবো। এইদিকে পুলিশ আকাশকে নিয়ে যায়। তাহলে আপনারা এখন বুঝতে পেরেছেন তো আকাশের জেলে আসার কারণটা কি ছিল। তাহলে এখানে আমরা গল্পের অতীত শেষ করে চলুন বর্তমানে ফিরে। বর্তমান, তুমি যে ভালোবাসো ওই মেয়ে ইরা নামে মেয়েটি, সে কি তোমার সাথে দেখা করতে আসতো? জি স্যার, ও প্রতি মাসে একবার করে আসে আমার সাথে দেখা করতে। তাও লুকিয়ে আসে, কেননা তার বাবা ভাই রাজনীতি করে তো। বুঝতে পেরেছি। তা আবার কখন আসবে? এই তো 2 দিন পরে। ঠিক আছে, তুমি এখন রেস্ট নাও। ঠিক আছে। আমি ততক্ষণে কাগজপত্র সব তৈরি করে ফেলি। এইদিকে কর্নেল ওনার রুমে আসে আর কিছু অফিসারকে ডেকে পাঠায়। জি স্যার, বলুন। এখানে একটা মেয়ের নাম আছে, এই নামে কেউ যদি এই জেলে আকাশের খোঁজে করতে আসে তাহলে ওকে আমাদের ওইখানে নিয়ে আসবে, তবে পুরোটা বুঝিয়ে আনবে। ওকে স্যার, আনতেছি। যাও তাহলে। এইদিকে আবির বসে আছে, ইরাও বসে আছে, সাথে পরিবারের সবাইও। ইরা, ছেলে কি তোর পছন্দ হয়েছে? একটা কথা কতবার বলবো তোমাদের, আমি আকাশকে ছাড়া অন্য কাউকে কখনো বিয়ে করব না, কখনো না। তুই কি ভুলে গেছিস আকাশ ইতির সাথে কি কি করেছিল? তোমাদের আমি কতবার বলবো, এইগুলো ইতি হচ্ছে ইচ্ছে করে করেছে। দেখ আকাশ, কবে ফিরবে জেল থেকে তার কোনো খবর নেই। সেজন্য আমি তোকে আবার বলতেছি, তাড়াতাড়ি করে আকাশের মায়া থেকে বেরিয়ে আয়, নয়তো তোর জন্য ভালো হবে না। ইরা, তোমার ভাই কিন্তু তোমার ভালোর জন্য কথাটা বলতেছে। সাথী, ওকে বুঝাও। ভাবি, তুমিও শেষমেশ এইরকম করতেছো। ইরা, তুমি তো জানো তোমার ভাই সম্পর্কে, তুমি রাজি না হলেও ওনারা তোমাকে জোর করে হলেও বিয়ে দিবেই। এত বছর ধরে তো চেষ্টা করতেছো, সামনের দিকেও পারবে না। কথাগুলো বলে ইরা চলে যায় ওর রুমের দিকে। অন্যদিকে সাথী, ইরাকে বুঝাও, এমন কিছু
মিথ্যে যেন ও বাধ্য না করে আমাদের। এই বলে চলে যায় আবির। ইরা তো রুমে এসে কান্না করতে থাকে। এইদিকে সাথীও রুমে আসে। ভাবি, ভাইয়া আর বাবা আমার সাথে এরকম কেন করে? আমি জানি না, তবে তোমার ভাই আর বাবা তো কখনোই আকাশের সাথে তোমাকে মেনে নেবে না। তাছাড়া আকাশকে দেখতে যাবে কখন? কালকে যাব। তাহলে তাহলে কাল আমিও যাবো তোমার সাথে। যদি ভাইয়া জানতে পারে? আমরা আলাদাভাবে বের হব, তারপর জেলে একসাথে দেখা হবে। ঠিক আছে। পরের দিন ওরা দুজনে জেলে আসে। তখন জানতে পারে আকাশকে জেল থেকে নিয়ে যাওয়া হয়েছে। কথাটা শুনে ইরা ভেঙে পড়ে, কেননা ইরার ভয় ছিল ওর বাবা ভাই এই রকমটা করতে পারে। ওরা ফিরে আসতে যাবে তখনই আপনাদের মধ্যে ইরাকে আমি ইরা, কিন্তু আপনারা আমার নাম জানলেন কি করে? আমাদের সাথে চলুন তাহলে। কোথায় যাব? আপনারা যার সাথে দেখা করতে এসেছেন তার কাছে নিয়ে যাব। আমি আপনাদের কথার ঠিক মানে বুঝলাম না। অফিসার এবার নিজের পরিচয় দেয়, তারপর আকাশের ছবি দেখায়। ছবি দেখে এরা খুশি হয়। তারপর ওর ভাবিকে নিয়ে হেলিকপ্টারে উঠে বসে। অন্যদিকে আকাশ ওর কাজ করতে থাকে। এখন ওর কাজ হচ্ছে শত্রুপক্ষকে চিহ্নিত করা। কয়েকটা ঘন্টা পরে হেলিকপ্টারে এসে আর্মি ক্যাম্পে এসে নামে। কিছুক্ষণ পরে আকাশ কোথায়? আমাদের সাথে আসো। ইরা আর সাথীকে নিয়ে আসে। এরা তো ভয়ে আছে কিছুটা, কেননা আকাশকে আর্মির লোক কেন এনেছে এটাই বুঝতে পারছে না। তাও নিজেকে শান্ত রেখে সামনে এগোতে থাকে। ওনারা সার্ভার রুমে আসে। ভেতরে আকাশ কাজ করতে ব্যস্ত, সাথে আরো অনেক অফিসার। আকাশ, পিছনে তাকিয়ে দেখো। অফিসারের কথা শুনে পিছনে তাকিয়ে ইরাকে যে দেখতে পারবে তা আকাশ কল্পনাও করতে পারেনি। তেমনি ইরা ও সেম খুশিতে দুজন দুজনকে জড়িয়ে ধরে। আকাশ, তুমি তাহলে ওনাদের নিয়ে রুমে যাও, কথা বলো। ঠিক আছে স্যার। ওনাদের নিয়ে রুমে আসে, এসে কথা বলতে থাকে। আকাশ ইরা আর সাথীকে সব ঘটনা বলতে থাকে। সবটা শোনার পরে তাহলে তো তোমার জন্য ভালো হয়েছে, সাথে আমার জন্যও। ঠিক ধরেছো, কিন্তু তারপরও তোমার বাবা ভাই ওনারা কি মেনে নেবে? আমি আবিরকে রাজি করিয়ে নিব। ইরা, ওনাকে তো চিনলাম না। উনি আমার একমাত্র ভাবি। আসসালামু আলাইকুম ভাবি, সরি আপনাকে আমি চিনতে পারিনি। ওয়ালাইকুম আসসালাম। না জানারই কথা, তুমি তো আমাকে আগে কখনো দেখোনি। তাছাড়া আমার ননদ তো অনেক ভাগ্যবতী যে তোমার মতো একজনকে পেয়েছে। ভাবি, নাস্তা করে নেন। নাস্তা করা শেষ হলে ওনারা আরো কিছুক্ষণ কথা বলতে থাকে। আমাদের এখন উঠতে হবে। আচ্ছা, আমিও দেখি কিছুদিনের ভিতরে ছুটি নিয়ে ইরাকে এসে বিয়ে করে নেব। ঠিক আছে, চলো ইরা, চলো তাহলে। আমি তাহলে আজকে আসি, তুমি সুযোগ হলে চলে আসিও। তোমার চাচাতো বোনের কি খবর? ওর বিয়ে হয়েছে, এখন সংসার করতে ব্যস্ত। যাক, তাহলে তো ভালোই হলো। কিন্তু তোমার জীবনটা নষ্ট করে দিয়ে গেল। যাক, সেই সব কথা, যা হই ভালোর জন্যই হই। তাই বলে এরকম ভালো হতে হবে? আচ্ছা, যাও তাহলে তুমি। আমি সুযোগ করে ছুটি নিয়ে চলে আসব। তবে তাড়াতাড়ি আসিও, আমিও যে আর অপেক্ষা করতে পারছি না। চিন্তা করো না, আমি চলে আসব। তা বাবা মা কোথায়? ওনাদের আমি আলাদা একটা বাসায় রাখতেছি। আজকে নিয়ে আসতে? আমি তো জানতাম না। তাছাড়া তুমি একসাথে দেখা করে ওনাদের সারপ্রাইজ দিও। তুমি তাহলে এখন যাও। ইরাও ভাবি নিয়ে চলে যায় ওখান থেকে। এইদিকে আকাশ ওর কাজ করতে থাকে। পরের দিন আকাশ, এদিকে কি খবর? জি স্যার, সব কিছু ঠিক আছে। তুমি বাড়িতে চাইলে সবার সাথে দেখা করতে আসতে পারো। আচ্ছা, তাই হবে। তবে যাওয়ার সময় এই ল্যাপটপটাকে আমি নিয়ে যেতে পারবো? এটা কি
তোমার বেশি প্রয়োজন? প্রয়োজন তো আছেই, কেননা আমি যাওয়ার পরে যদি কেউ অ্যাটাক করে কেউ, তখন কি করব? কিন্তু এতে অনেক তাড়াহুড়া হয়ে যাবে। তাই আমি এটা নিয়ে গেলে ছোটোখাটো সমস্যা হলে তা আমি সামাল দিতে পারবো। এটা অবশ্যই ভালো করেছো। তুমি তাহলে তোমার সব কিছু গুছিয়ে নাও। ঠিক আছে। নিজের সবটা গুছিয়ে নেয়। পরের দিন ইরার সাথে কথা বলে বেরিয়ে পড়ে। ট্রেনের মধ্যে বসে আছে। কিছুক্ষণ পরে কিছু লোক আকাশের সামনে আসে, তবে ওরা এখানে লোকজনের কাছ থেকে ডলার নেওয়ার জন্য এসেছে, যা ওদের দেখে বুঝতে পেরেছে। কিছুক্ষণ পরে এইভাবে লোকজনকে বিরক্ত করছেন কেন? ওই তোকে কি তার কৈফিয়ত দিতে হবে? আমাকে না দাও, তবে যাদেরকে বিরক্ত করছো তাদেরকে তো দিবে। তুই তো বড্ড বেশি কথা বলছিস। তো কি করব? ট্রেনের মধ্যে যদি তোমরা এভাবে বিরক্ত করো তাহলে কিভাবে কি হবে বলো? ওটা তো ঠিক বলছিস তুই। তাই এখন সবাইকে ছেড়ে আগে তোর ব্যবস্থা করব, তারপর বাকিদের ব্যবস্থা। ও তাই নাকি? দেখি তোরা কি করতে পারিস। ওই শালাকে মারাতে থাক, ওর ব্যাগে যা কিছু আছে সব নিয়ে চল। ওরা ব্যাগটা নেয়। ব্যাগে একটা ল্যাপটপ আর বাকি গ্যাজেটগুলো দেখে। এটা তো আর্মির ল্যাপটপ। ওই শালা তুই ওদের ল্যাপটপ চুরি করে নিয়েছিস। আমি চুরি করেছি নাকি ওরাই আমাকে দিয়েছে? তা এখন তোর জেনে কোনো লাভ নেই। তোরা এখান থেকে কেউ পায়ে হেঁটে যেতে পারবি না। ওই আগে একে মার, তারপর বাকিটা দেখবো। এইদিকে আকাশের সাথে ওরা মারামারি করতে থাকে। ওদের অনেকটা মারতে থাকে। কিছু সময় ধরে মারামারি করার পরের স্টেশন পুলিশ এসে স্টেশনে দাঁড়িয়ে আছে। ট্রেন নামতেই ওদের ধরে নেয়, সাথে আকাশকেও। অফিসার, আমাকে কেন ধরছেন? একে তো আর্মির ল্যাপটপ চুরি করছিস, আবার ওদের সাথেও পাঙ্গা নিয়েছিস। তোর সাহস তো কম না। দেখুন, আপনি বরং আমার কার্ডটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কে। কই, কিসের কার্ড? আমার মানিব্যাগ থেকে কার্ড বের করে দেখুন। কার্ড দেখে পুলিশ সেলুট দিয়ে আকাশকে ছেড়ে দেয়। তারপর নিয়ে যায় বাকি লোকগুলোকে। 1 ঘন্টা পরে ইরা স্টেশনে এসে দাঁড়িয়ে থাকে। আকাশও নেমে যায়। দুজনে একসাথে যায়। আকাশের বাবা মা কাছে। ওনারা আকাশকে এইভাবে দেখতে পারবে তা ওনারা কল্পনাও করেনি। একে একে ওনাদেরও সবটা বলতে থাকে। সবটা শুনে আকাশ, তুই তো চলে যাবি আবার। হ্যাঁ আব্বু, যেতে তো হবেই। মেয়েটি তোর জন্য অপেক্ষা করতে করতে শেষ। চিন্তা করো না, 2 মাস পর ওকে বিয়ে করে নিয়ে আসবো। 2 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না, 2 দিনের ভিতরে তুই ওকে বিয়ে করবি। কিন্তু বাসার এই অবস্থা, ওকে নিয়ে থাকবো কোথায়? তাহলে আমি একটা ফ্ল্যাট দেখি, কি বলো? ঠিক আছে, দেখো। তো আরেকটা কাজ করা যায়, কি কাজ? আমরা বরং বিয়ে করে ফেলি। তাহলে তুমি আবার চলে যেও, আমি এর ভেতরে একটা ফ্ল্যাট দেখা শুরু করি। কিন্তু এতগুলো ডলার কোথায় পাবো আমি? তুমি যে হ্যাকিং করো, সেই হ্যাকিং কবে কাজে দিবে? কিন্তু এটা করা তো ঠিক না। তুমি যে বেতনটা পাবে, সেই বেতন পেতে পেতে তো অনেকটা সময় পার হয়ে যাবে। এতে তো কোনো কিছুই হবে না। কিন্তু তাই বলে? তুমি তো এর আগেও একবার করেছো। এটা তো লোকজন আমাকে দিয়ে জোর করে নিয়েছে। তো কি হয়েছে? এখন আবার আমাদের জন্য করো, তবে এমন লোকের করবে যাদের এই ডলারগুলো নেওয়ার কেউ নেই। বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে বসো, আমি খুঁজে দেখছি। এখন কিভাবে দেখবে? সব রকম গ্যাজেট আছে আমার কাছে। ব্যাগ বের করে একে একে সবকিছু বের করতে থাকে। ওখানে থাকা অনেক কিছুই বের করে নেয়। তারপর এভাবে ল্যাপটপে সব গ্যাজেট নেয়। 1 ঘন্টার ভিতরে এই গ্যাজেট ওই সব অ্যাকাউন্ট খুঁজে দেবে আমাকে, যেই অ্যাকাউন্ট 20 বছর ধরে কোনো লেনদেন হয়নি। কেননা এতগুলো বছরও যে অ্যাকাউন্টে লেনদেন হয়নি, সেই অ্যাকাউন্টের মালিকানাও থাকবে না। কিন্তু ওই সব অ্যাকাউন্ট খুঁজে বের করবে কি করে? এই যে এই গ্যাজেটটা খুঁজে বের করবে। তাহলে তুমি কাজ শুরু করো, আমি ততক্ষণে রান্না করে নিচ্ছি।
এইদিকে আকাশ ওর কাজ শুরু করে। 2 ঘন্টা পরে 20 অ্যাকাউন্ট খুঁজে পেল। সে অ্যাকাউন্টে প্রায় $30,000 পায়, যা ইরাকে জানায়। এটা তো অনেক ডলার, তাহলে এইগুলো নিয়ে নাও। নেব। তোমার অ্যাকাউন্টও বলো। আমার কেন? ডলারগুলো কারো অ্যাকাউন্টে তো নিতে হবে। তোমার অ্যাকাউন্টে নাও। আমার অ্যাকাউন্টে নিলে আর্মির সন্দেহ করবে। আচ্ছা, এই নাও আমার অ্যাকাউন্ট। ইরার অ্যাকাউন্টে সবগুলো ডলার নিয়ে নেয়। পরের দিন আকাশ আর ইরা বিয়ে করে নেয়। বিয়ে করা হয়ে গেলে একটা কাজ কর, তুই বৌমাকে নিয়ে ওদের বাসায় যা। ওইটা ভালো হবে। ওই বাসায় কয়টা দিন থেকে ফ্ল্যাট দেখা শুরু কর। ঠিক আছে আম্মু। কিছুক্ষণ পরে ইরাকে নিয়ে ওদের বাসায় আসে। তবে ইরার ভাবি সাথী কিন্তু সবটা জানতো। সেজন্য উনিও আকাশ আর ইরাকে দেখে একটু নাটক করা শুরু করে, যেন মনে হচ্ছে উনি কোনো কিছুই জানে না। ইরা, এই ছেলেটা এত তাড়াতাড়ি ছাড়া পেল কি করে? সেটাই তো, ওর চেহারা আর পোশাক এত পরিবর্তন। জেলে কি আজকাল ফ্যাশন হতো? দেখো, তোমরা কিন্তু ভালো করেই জানো ওর কোনো দোষ নেই, সেই জন্য এরকম উল্টোপাল্টা কোনো কিছু বলবেও না। তোর দেখি সাহস অনেক বেড়ে গেল ইরা। দেখুন, এরা কিন্তু এখন এখানা। এরার সাথে আমিও আছি। তোর মতো ভিখারিকে না আমার বোনের পাশে থাকবে? আমি ওর পাশে আছি এবং থাকবো। আমি তো তোকে থাকতে দিব না। সেটা আর সম্ভব না। কোনো সম্ভব না। কারণ আমরা এখন বিয়ে করে ফেলছি। সেজন্য চাইলেও এখন আমাদেরকে আলাদা করতে পারবেন না। ইরা, কথাটা কি সত্যি? হ্যাঁ ভাইয়া, আমরা আজকেই বিয়ে করেছি। দেখছো বাবা, তোমার আদরের মেয়ে কাণ্ড। ইরা, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। কি বলো আব্বু? ঠিক বলেছি। ঠিক আছে আকাশ, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি আমার পোশাকগুলো নিয়ে আসি। 30 মিনিট পরে ইরা নিচে নেমে আসে। তারপর ওরা ফিরে আসে। এইদিকে আকাশ ওই দিনই ফ্ল্যাট দেখা শুরু করে দেয়। সন্ধ্যের ভেতরে একটা ফ্ল্যাট ওরা পেয়ে যায়। সেজন্য ওদের সব কিছু নিয়ে ওই ফ্ল্যাটে উঠে পড়ে। লোকজন বেশি থাকায় সব মালামাল তাড়াতাড়ি করে উপরে উঠিয়ে নিয়ে সাজিয়ে নেয়। এইদিকে রাত 9টা বাজে। সব কিছু তো হলো, এবার বাসর হবে তো। রুমটা তো সাজানো বাকি এখনো। বাকি সবটা তো সাজানো হয়েছে, তাছাড়া রুমে কিছু ফুল দিয়ে সাজিয়ে নিলেই হলো। হবে, একটা কাজ করো, তুমি নিচে নেমে ফুল নিয়ে আসো, আমি ততক্ষণে বউ সেজে নেই। ঠিক আছে, তাই করো। নিচে নেমে আসে। তারপর যা যা কেনার কিনে নেয়। পুরো একটা ফুলের ঝাড় কিনে নেয়, সাথে 2 জন লোক আনে। এই ঝাড়টা সবকিছু আগে থেকেই তৈরি করা থাকে, শুধু এটাকে ঠিকমতো বসিয়ে নিলে 10 মিনিট কাজ করলে হয়ে যায়। ঠিক তেমনই হলো। 11:30 সব কাজ শেষ হয়। আমার সব কাজ শেষ। নাও, এটা পরে নাও। আমি কেন পাঞ্জাবি পরবো বলো তো? বাহারে, তোমাকে জামাই জামাই অবস্থায় দেখতে হবে তো, তাছাড়া পাঞ্জাবি পরলে একটা জামাই জামাই ফিল আসবে না। ঠিক আছে। 12টার ভেতরে ওরা রুমে আসে। ইরা তো ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আকাশ আসতেই সালাম দেয়। সালাম নিয়ে ইরার ঘোমটা সরিয়ে মুখের দিকে তাকিয়ে আছে। ইরা তো অনেক লজ্জায় পড়ে যায়। আর কতক্ষণ দেখবে এভাবে? তোমার কি লজ্জা পাচ্ছে? আমার মুখ দেখেও কি তা বুঝতে পারছো না? মুখ দেখাতে এত লজ্জা? এরপর কি করবে? লাইট অফ করো। লাইট অফ করলে কি আর লজ্জা করবে না? মোটেও না। তোমার তো দেখি আসলেও কোনো লজ্জা শরম নেই। নিজের স্বামীর কাছে কিসের লজ্জা শুনি? হুম হুম। এটাও ঠিক। তাহলে এখন কি বাসর শুরু করা যাবে? বাসার সব কিছু গুছিয়ে অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি এখন ঘুমাবো। বাসর রাতে যদি তোমার ঘুমানোরই ইচ্ছে ছিল, তাহলে বউ সাজে বসে আসু কেন? লোমটাই কেন সাজালাম? চিন্তা করো না, আমি সবটা পুষিয়ে দেব এখনই। সেটা কিভাবে? বলার চেয়ে করেই দেখাই।
এদের কাজ করতে থাকুক, আমরা বরং অন্যদিকে ট্রাই করি, মানে অন্য কাহিনীতে যাই। অন্যদিকে মেয়েটার বিয়ে মেনে নিলে কি ক্ষতি হতো তোমাদের? অনেক ক্ষতি হয়েছে আমাদের। তোমাদের আবার ক্ষতি হলো কিভাবে? মা, তুমি এটা বুঝবে না। ভেবেছিলাম ওর বিয়ে আমাদের থেকে বড় কোনো পরিবারে দেব, এতে ওই পরিবারের ফরম্যাটও আমরা পাবো, এতে ওই পরিবারের সাপোর্টও আমরা পাবো। কিন্তু কি হলো, আমরা কোনো সাপোর্ট পাওয়ার তো দূরের কথা, নিজেরাই এখন ঠিকমতো সাপোর্ট পাওয়ার অবস্থা নেই। এই সব কিছু হয়েছে তোমার মেয়ের জন্য। ওই আকাশের বাচ্চা এত তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেল কি করে? ওকে কে ছেড়েছে? এই সব জেনে এখন আমাদের কোনো কাজ নেই। তারপরও আব্বু, জানতে তো হবেই। এত কিছু জানতে হবে না, একটা কাজ কর। কি কাজ? ওকে শেষ করে দেওয়ার ব্যবস্থা কর। কাকে শেষ করব? কাকে আবার? আকাশকে। বাবা, আপনারা এসব কি বলছেন? এরা আপনাদের মেয়ে, আর আপনারা জেনে শুনে ওর স্বামীকে যদি মেরে ফেলেন তাহলে ওর কি হবে? তাই একবার ভেবে দেখেছেন কি? বৌমা, তুমি এইসবের ভেতরে কথা বলবে না, তুমি তোমার রুমে যাও। সাথী, বাবা ঠিকই বলেছে, তুমি তোমার রুমে যাও, এখানে কথা বলে তোমার কোনো কাজ নেই। সাথে রুমে চলে আসে। ততক্ষণে রাত 2টা বাজে। সেজন্য ইরাকে কল দেয়নি, কেননা ওদের বাসর রাতে এরকম সংবাদ দিয়ে ওদের দুশ্চিন্তায় ফেলতে চায় না। পরের দিন সকালবেলায় ইরা উঠে ফ্রেশ হয়ে নেয়, মোবাইল হাতে নিয়ে দেখে ওর ভাবি মেসেজ করে রেখেছে, সেজন্য কল দেয়। হ্যাঁ ভাবি, বলো। ইরা, তোমরা ঠিক আছো তো? আমরা তো ঠিক আছি, নতুন ফ্ল্যাটে নিয়েছি, সাথে বাকি সব কিছু। আচ্ছা শোনো, তোমার ভাই আর বাবাকে ভুলেও নতুন ফ্ল্যাটের ঠিকানা দিও না। কেন ভাবি, কি হয়েছে? সাথে ইরাকে সবটা বলে। সবটা শোনার পরে ভাবি, আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমারই আপন ভাই আর বাবা আমারই এত বড় ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। এর জন্যই তো আমি তোমাকে আগেই জানিয়ে দিলাম। ওনারা অনেক কৌশলে আমাকে দিয়ে বা মাকে দিয়ে কল করাতে পারে যেন তুমি ঠিকানা দাও। যাক ভাবি, তুমি আগে ভাগে বলে দিয়ে ভালোই করেছো। আমি তাহলে আকাশকে সবটা জানিয়ে দেই। ঠিক আছে, আর ভালো থেকো দুজনে। রাখি তাহলে ভাবি। কল কেটে দেয়। এইদিকে আকাশও ঘুম থেকে উঠে তখন থেকে সবটা বলে। সবটা শোনার পরে আমি তো আসি আর 3টা দিন, এরপরে ফিরে যাব। আমার ক্ষতি করা ওদের পক্ষে সম্ভব না, কিন্তু তোমাদেরকে যদি ক্ষতি করে বসে, এখন তাহলে উপায়? এই বিল্ডিংয়ে তো পারবে না, কেননা এখানে সিকিউরিটি আছে অনেক। পাশেই আছে আর্মির ছোট একটা ক্যাম্প, প্রয়োজন পড়লে আমার পরিচয় দিয়ে সাহায্য নিতে পারবে। আমি চেষ্টা করে দেখি এখানে আসা যায় কিনা। আচ্ছা দেখো, কথা বলে। আমি তাহলে এখন ফিরে যাই, তুমি সাবধানে থেকো। এই নাও $, প্রয়োজন পড়লে এখান থেকে খরচ করিও। ঠিক আছে, তুমিও সাবধানে থেকো কিছুটা। চিন্তা করো না, আমি সাবধানে থাকবো। ওখান থেকে চলে আসে ক্যাম্পে। ওখানে এসে কর্নেলকে সবটা বলে। উনি সবটা শুনে আচ্ছা, চিন্তা করো না, আমি দেখি তোমার ওখানে থাকার ব্যবস্থা করতে পারি কিনা। তাছাড়া তুমি ওখানে সব কিছু তো পাবে না। আমি তা জানি। আচ্ছা, চিন্তা করো না, আমি ওই ক্যাম্পে বলে দেব যেন তোমার পরিবারের কোনো অসুবিধা না হয়। ঠিক আছে স্যার। কাল একটা মিশনে যেতে হবে। আমার মিশনে কি কাজ? ওখানে একটা সার্ভার হ্যাক করতে হবে। ওরা 5টা রকেট দিয়ে আমাদের দিকে অ্যাটাক করার চিন্তা করেছে, সেজন্য তুমি এটাকে যে করেই হোক নষ্ট করবে। কিন্তু আমি একা। তুমি একা কেন যাবে? তোমার আগে সেনারা যাবে। ওরা ওখানে যাওয়ার পরে সবটা কন্ট্রোলে নিয়ে আসবে, তারপর তুমি এগিয়ে বাকি কাজটা করবে। বুঝতে পেরেছি। পরের দিন অফিসার কিছু সেনা নিয়ে চলে যায় একটা পাহাড়ি এলাকায়। ওখানে এসে প্রথমে শত্রুদের উপরে আক্রমণ করতে থাকে। অনেকটা সময়ের পরে স্যার, এরা তো অনেকজন। সেটা তো আমি জানি, ওদের মেরে ফেলো। সবাইকে যদি মেরে ফেলি তাহলে সার্ভার রুম খুঁজবো কি করে? সেটা খোঁজা যাবে। ঠিক আছে স্যার। 1 ঘন্টা পরে বাকিদের পরাস্ত করতে পেরেছে। এইদিকে সবটা ঠিক আছে,
তাহলে কি আকাশকে পাঠাবো? জি স্যার পাঠান, কিন্তু কতক্ষণ লাগবে সময়? ওই তো ওদের 5 মিনিট লাগবে। ঠিক আছে স্যার। 5 মিনিট পরে আকাশ ওখানে এসে নামে। সার্ভার রুমটা কোন দিকে? এই তো এইদিকে। চলো ওখানে যাই। ওরা সার্ভার রুমে আসে, তবে দরজায় পাসওয়ার্ড প্রোটেক্ট। ঢুকবো কি করে? আমি তাহলে কোন কাজে লাগবো? এই বলে 2 মিনিটে দরজা খুলে ফেলে। এইদিকে রুমের ভিতরে আরো 3 জন শত্রু ছিল। ওরা গুলি করে। একটা গুলি আকাশের হাতে এসে লাগে। অফিসার ওদের 3 জনকে ও মেরে ফেলে। আকাশ, তুমি ঠিক আছো তো? গুলি বের হয়ে গিয়েছে। তাড়াতাড়ি ফার্স্ট বক্স নিয়ে আসো। এই তার ওখানে লাগিয়ে দেন, বাকিটা আমি দেখে নিচ্ছি। অফিসার তার লাগিয়ে দেয়। এইদিকে স্ক্রিনে তাকিয়ে দেখে আর 1 মিনিট পরেই রকেট লঞ্চ হবে। রকেট তো? আমি তো এসে গেছি। ওইগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। বন্ধ করতে হলে পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড ব্রেক করতে হলে 2 মিনিটের বেশি লেগে যাবে। এখন তাহলে উপায় কি? রকেটগুলো আমি সমুদ্রে ফেলে দিই। ওটা কি করা যাবে? করা যাবে। লোকেশন আমি চেঞ্জ করে দিই। তাড়াতাড়ি করো তাহলে। ওদের পাসওয়ার্ড ব্রেক করতে থাকে। 2 মিনিট পরে পাসওয়ার্ড ব্রেক হয়, কিন্তু রকেট তো 1 মিনিট আগেই চলে গেছে। সেজন্য কম্পিউটার দিয়ে লোকেশন চেঞ্জ করতে থাকে, কিন্তু তাও হচ্ছে না, কেননা লোকেশন তো একবার সেট করা হয়েছে। সেজন্য নতুন করে করা যাবে না এখন। একটু পরে আকাশ, আর কত দূর? এই তো অনেকটা কাছাকাছি। তাড়াতাড়ি করো, সময় তো নেই যা হাতে। এখনো 3 মিনিট হাতে আছে। তার ভিতরে লোকেশন চেঞ্জ করতে হবে। তাহলে তাড়াতাড়ি করো একটু। আপনি অপেক্ষা করুন, হয়ে যাবে। 2 মিনিট পরে রকেটের এক্সচেঞ্জ পেয়ে যায়। তাড়াতাড়ি করে লোকেশন চেঞ্জ করে সমুদ্র নিয়ে যায়। অনেকটা গভীরে লোকেশন দেয়, যেন ক্ষতি কারো না হয়। নেভি লোকদের বলুন ওইখানে কোনো জাহাজ বা সাবমেরিন আছে কি না। ততক্ষণে আমি রকেটগুলোর লোকেশন চেঞ্জ করে নিই। ঠিক আছে, জেনে নিচ্ছি। কল দিয়ে জেনে নিতে থাকে। অনেকটা সময়ের অন্য একটা লোকেশন পায়, যেখানে কোনো অসুবিধা নেই। সেজন্য আকাশ ওই লোকেশনে এবার রকেটগুলো পাঠিয়ে দেয়। 2 মিনিট পরে সেগুলো পানিতেই নষ্ট হয়ে যায়। এতে বাকি সেনা তো খুশি হয়ে যায়। স্যার, আমরা সফল হয়েছি সত্যি। আজকে যদি আকাশ না থাকতো তাহলে যে আমাদের কি হতো। তাহলে ছেলেটাকে আমাদের সাথে রেখে কোনো ভুল করিনি। ঠিক বলেছেন স্যার। একটা কাজ করো, ওখানে সব কিছু নষ্ট করে আকাশকে নিয়ে তোমরা রওনা দাও। ঠিক আছে। কিছুক্ষণ করে ওখানে থাকা সবকিছু বোমা দিয়ে নষ্ট করে দেয়। তারপর ওরা চলে আসে ওখান থেকে। কিছু ঘন্টা পরে ক্যাম্পে আসে। সত্যি আকাশ, তোমার জন্য সবটা ঠিক হলো আজকে। আপনারা তো চাইলে এখান থেকে সবগুলো রকেটগুলো গুলি করে নষ্ট করে ফেলতে পারতেন। সেটা পারতাম, কিন্তু অনেক রিস্ক হয়ে যায়। এতে এখানে ক্ষতি হতে পারে। কে রকম ক্ষতি? ক্ষতি বলতে ধরো 5টা রকেট এখান থেকে লেজার ছুড়ে মারবো, এতে 5টা নষ্ট হবে, কিন্তু এগুলো যেখানে পড়বে ওই জায়গাগুলো তো নষ্ট হয়ে যাবে। এইবার বুঝতে পেরেছি। তুমি তাহলে তোমার কাজ করো। তা ওখান থেকে কোনো কিছু কি পেয়েছো? পেয়েছি বলতে কিছু ফাইল পেয়েছি। কি আছে ওই ফাইলে? কিছু কি জানতে পেরেছো? মাত্রই তো এলাম, দেখিনি। একটু লিস্ট নিয়ে দেখা শুরু করবো। তবে যাই করো না এখন কেন, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো, কেননা হাতে তেমন একটা বেশি সময় নেই। বলা তো যায় না ওরা কোন দিক দিয়ে আবার কি করে রেডি করে রাখে। এটা অবশ্য ঠিক বলেছেন। এখন তাহলে কি করা যায়? আমি ফাইলগুলো দেখি, তারপর জানাবো। ঠিক আছে, তবে তাড়াতাড়ি করিও। 2 ঘন্টা রেস্ট নিয়ে ফাইলগুলো দেখতে থাকে। তবে ফাইলগুলোর ভেতরে যে ছবিগুলো আছে সেগুলো এক একটা ছবি 10 জিবির মতো। এটা কিভাবে সম্ভব? কোনটার কথা বলছো? এক একটা ছবি এত জিবি? কি আছে এই ছবির মধ্যে? ওটা তো আমার দায়িত্ব, তুমি দেখো। দেখতে থাকে এক এক করে। সবকিছু দেখার পরে অনেক কোড পাই ছবির মধ্যে,
যে কোডগুলোর মাধ্যমে সহজে বুঝতে পারবে কি আছে এখানে। সেই জন্য আর দেরি না করে কোডগুলো ভেঙে দেখতে থাকে, কিন্তু ভেতরের সংখ্যা ছাড়া আর কোনো কিছুই দেখতে পারে না। এইগুলো কিসের বোর্ড? আমার নিজেরই অজানা, এই কোড নিয়ে আগে ভাবতে হবে। কতটা সময় লাগবে? দেখি কতটা সময় লাগে। ঠিক আছে, দেখো তাহলে। আকাশ 3 ঘন্টা ধরে এই কোডগুলো ভাঙতে থাকে। অনেক কিছু ওরা পায়, তবে এখানে কোনটা সত্যি তা ওরা বুঝতে পারছে না। সেজন্য আরো কিছু অফিসার মিলে একটা মিটিং বসে। আমি এই কোডগুলো ভাঙিয়েছি, তবে এইখানে এই কয়েকটা পেয়েছি। এখন সেজন্য কি করা যায় আপনারই বলুন। আগে কোডগুলো আমাদের বলুন, তারপর আপনি ওখান থেকে কি কি পেলেন সেটাও আমাদের বলুন। সবটা বলতে থাকে এক এক করে। সবকিছু শোনার পরে সব কিছু এখন আপনাদের হাতে, আপনারাই ঠিক করুন কিভাবে কি করা যায়। ঠিক আছে স্যার, আমরা দেখতেছি। এই বলে ওনারা আরো 3 ঘন্টা ধরে সবটা দেখতে থাকে। দেখার পরে একটা কাজ করো, কি কাজ? এখানে তো 3টা অপারেশন আছে, তোমরা এই 3টা অপারেশনে খোঁজ লাগাও, দেখো কোনো কিছু জানতে পারো কিনা। কিন্তু স্যার, এখন কিভাবে কি করব? এই জায়গাগুলোতে যাও, তারপর ভালো করে দেখো কিছু পাওয়া যায় কিনা। ঠিক আছে, যাচ্ছি আমি টিম নিয়ে। 3টা টিম 3 থেকে চলে যায়। ওখানে 3টা টিম থেকে একটা টিম অনেক কিছু পেয়েছে। ওখান থেকে কিছু তথ্যও পায়, সাথে আরো কিছু হাতিয়ার সহ অনেক কিছু। সবটা পাওয়ার পরে এখন তাহলে কি করা যায় স্যার? যেগুলো পেয়েছ তা নিয়ে চলে আসো। তা ওখানে আর কেউ বেঁচে নেই তো? না স্যার, আর কেউ তো বেঁচে নেই। তাহলে তোমরা ফিরে আসো। অফিসারগুলো এক এক করে ফিরে আসতে থাকে। অন্যদিকে আকাশও নিজের কাজগুলো করতে থাকে। আস্তে আস্তে কিছুক্ষণ পরে সবাই এক এক করে ফিরে আসে। সত্যি আকাশ, তুমি অনেক ভালো একটা কাজ করেছো। এটা তো আমার দায়িত্ব। তারপর ও দায়িত্বের বাইরে তুমি অনেক কিছু করতেছো, যা বলার মতো না। আমি তাহলে বাকি কাজ করি। ঠিক আছে। অন্যদিকে শফিক আর আবির বসে আছে। বাবা, এরকমটা তো হতে দেওয়া যায় না। আমিও তাই ভাবছি। তা কি করা যায় বলো তো? যে করে হোক ওই ছেলেকে ইরার জীবন থেকে দূরে সরিয়ে দিতে হবে। কিন্তু কিভাবে কি? ইরের কাছে মা অথবা সাথীকে দিয়ে কল করাও। ওরা কোন জায়গায় আছে তার ঠিকানা নাও, তারপর বাকিটা আমরা দেখে নিব। আচ্ছা, তাহলে সাথীকে বল কল করার জন্য। ঠিক আছে, আমি সাথীকে ডাকছি। সাথী, এই সাথী, কোথায় তুমি? কি হয়েছে বলো? তোমার সাথে ইরার যোগাযোগ হয় কি? যোগাযোগ বলতে তেমন একটা হয় না। ওর মোবাইল কল দাও। তোর মোবাইলে কি ব্যালেন্স নেই? এত গাধা কেন? তোমাকে কল করতে বলছি, তুমি কল করো। সাথী কল করে। কিছুক্ষণ পরে ইরা তো কল রিসিভ করে। হ্যাঁ ভাবি, বলো। তা কেমন আছো তুমি? এই তো ভাবি, ভালো আছি। আচ্ছা, তোমরা এখন কোথায় আছো? কথাটা শুনেই ইরার ওর ভাবির সেই কথাটা মনে পড়লো। সেজন্য বুঝতে পারে আশেপাশে কেউ তো আছে। ভাবি, আমি তো রুমেই আছি। কিছু হয়েছে কি? তোমার সাথে দেখা করার ইচ্ছা ছিল, সেই জন্য কল দিলাম। কিন্তু ভাবি, আমি তো তোমাদের থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। চাইলেই তো এখন দেখা করতে পারবো না। আচ্ছা, আমি তোমাকে জানাবো তাহলে। কল কেটে দেওয়ার বাহানা ধরে মোবাইল ধরে রাখে। তখন ওহ শিট, এত দূরে চলে গেল ওরা কি করে? এত দূর তো আমরা চিনবো না কোনো কিছু। এখন তাহলে উপায় কি বাবা? 200 কিলো দূর হয়েছে তো কি হয়েছে? ঠিকানা নিয়ে নিবে বৌমা। তারপর আমি আবির যাব। সেটাই ভালো হবে। ঠিক আছে, আমি নিয়ে নিব। ওনারা যাওয়ার পরেই সাথী ফোনটা কানে নেয়। সবটা শুনলে তো? শুনেছি। চিন্তা করো না, আমি ঠিকানা দিলেও আমাকে খুঁজে পাবে না। তুমি কোনো চিন্তা করো না ভাবি। রাখি তাহলে আমি। কল কেটে দেয়। পরের দিন আবারও কল দেয়। তখন ইরা উল্টো পাল্টা একটা ঠিকানা বলে। সেই ঠিকানা সাথী আবিরকে জানায়। তুমি শিওর তো? আমাকে তো এই ঠিকানাই বলো। ঠিক আছে, আমি কথা বলে দেখি বাবার সাথে। ঠিক আছে, দেখো উনি কি বলে।
সেটাই করব। এরপর আবির ওর বাবাকে জানায়। উনি জানার পরে ওখানে তো আমাদের কোনো লোক নেই মনে হচ্ছে। এখন তাহলে কি করব আব্বু? তুই নিজে একবার ওখানে যা, তারপর কি হয় না হয় আমাকে জানা। ঠিক আছে আব্বু। পরের দিন আবির ওই ঠিকানায় যায়, কিন্তু ওদের কোনো খোঁজ পায় না। এইদিকে ইরা ওর আকাশকে সবটা জানায়। তুমি কোনো চিন্তা করো না, তোমার বাইক কখনো খুঁজে পাবে না। একটা কাজ করো তুমি, কি কাজ? কাল আমি আসবো বাসায়। সত্যি আসবে তো? সত্যি আসবো। তা কতদিন থাকবে? মাত্র 6 ঘন্টার জন্য। 6 ঘন্টায় তো কিছুই হবে না। আমি ওখানে থাকা যে ক্যাম্প আছে ওখানে আসব। ওইখান থেকে বাসায় এসে তোমাকে দেখে যাব। ঠিক আছে। পরের দিন আকাশ কিছু বাদ কাজে ওই ক্যাম্পে আসে। আসুন স্যার। সার্ভার রুমে নিয়ে চলুন আমাকে। জি স্যার, বলুন। নিয়ে আসে সার্ভার রুমে। ওখানে এসে কাজ করতে থাকে। 3 ঘন্টা কাজ করার পরে সব কিছু ঠিক হয়ে গেছে। আর কোনো কিছুই নেই তো? সব ঠিক আছে। আচ্ছা, আমি কয়েকটা ঘন্টার জন্য আসতেছি। সাথে কিছু সেনা দিব কি? লাগবে না। ঠিক আছে স্যার। ওখান থেকে আকাশ ইরার কাছে আসে। ওকে দেখে সবাই অনেক খুশি হয়। আচ্ছা, তুই মাত্র আসলি, আবার চলেও যাবি? কিছু করার নেই, 2 মাস পর ছুটি পাবো। তখন কিন্তু অবশ্যই আসবি। চলো রুমে যাই। চলো। এরপর ইরা আকাশ দুজনেই সময় কাটায় কিছুক্ষণ। তারপর আকাশ গোসল করে চলে যায় ক্যাম্পের মধ্যে। ওই ক্যাম্প থেকে হেলিকপ্টার করে মূল ক্যাম্পে চলে যায়। এইদিকে আবির আর শফিক চৌধুরী তো খুঁজেই পাচ্ছে না। আকাশের কোনো খোঁজ নাই, ইরার খোঁজ। কিছুক্ষণ পরে কোনোভাবেই তো কোনো কিছু হচ্ছে না। তাহলে এখন কি করা যায়? দেখি ওদের খোঁজ কিভাবে পাই। এইদিকে আকাশ ওর কাজ করতে থাকে। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। 2 মাস পরে আকাশ ছুটি নেয়। আকাশ, তাহলে যাও সাবধানে। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে স্যার, জানাবো। ছুটি নিয়ে বাসায় আসে। এতে পরিবারের সবাই আগের মতোই খুশি হয়। পরের দিন চলো তোমাদের বাসায় যাব। তোমার কি মাথা ঠিক আছে? কেন, কি হয়েছে? বাবা আর ভাই তোমাকে দেখলে বাঁচিয়েই রাখবে না। ওনারা তো জানে না আমি কি করতে পারি। কালকে প্রস্তুতি নিয়ে যাব। কি রকম? সেসব তুমি কাল জানতে পারবে। পরের দিন আকাশ বের হবে। তখন আকাশের স্যার মানে কর্নেল কল দেয়। জি স্যার, বলুন। তুমি এখন কোথায়? এই তো স্যার, শ্বশুর বাড়িতে যাব। কারা যেন টার্গেট করেছে আবার? সমস্যা নেই, এখনো 5 দিন নিশ্চিন্তে থাকতে পারবেন। শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি, তারপর এ দিকটা দেখব। ততক্ষণে দেরি হয়ে যাবে না তো? মোটেও দেরি হবে না। আচ্ছা, যাও তাহলে। এরপর কিছু সেনা নিয়ে চলে আসে ইরাদের বাসায়। ভিতরে ইরা আর আকাশকে দেখে ওনারা চমকে ওঠে। এ কি, তুই এখানে কেন? বিয়ের পর তো শ্বশুর বাড়িতে আসা হয়নি, তার জন্য আসলাম। তোকে এই বাড়ির জামাই হিসেবে কে মেনে নিল? সব কিছুতে যে মানতে হবে সেরকমটা তো কথা নেই। তুই এসেছিস তো নিজের ইচ্ছে, কিন্তু যাবি আমার ইচ্ছেতে। ওই তোরা ওকে ধরে নে। ওদের কথায় লোকগুলো আকাশকে এসে ধরতে যাবে। ভাইয়া, ভালো হবে না কিন্তু। ওকে আগে মারবো, তারপর তোকে অন্য জায়গায় বিয়ে দেব। এই দিকে শফিক চৌধুরীও চলে এসেছে। বাহিরে এত সেনা কেন? ওরা আকাশের সাথেই এসেছে। ওকে আবার সেনা ধরলো নাকি? সেনা কেন ধরবে? তাহলে ওরা এখনো কেন আসলো? এরা তো বলেছে যে আমার সাথে এসেছে, তবে আপনারা যে ব্যবহার করেছেন তা বলে তো আপনাদেরকে মানুষ মনে হয় না। দেখো, তোমার উপর আমার রাগ আছে, তুমি জানো। জানি তো। তাছাড়া তুমি এমনিতে জেল খাটা আসামি। যদিও তোমাকে ধোকা দিয়ে জেলে ঢুকানো হয়, কিন্তু তাও তুমি একজন আসামি হয়ে এভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছ কি করে? সেই অনেক কাহিনী, পরে জানতে পারবেন। এখন আমাকে এটা বলুন, ইরার জামাই হিসেবে মেনে নিতে অসুবিধা কোথায় আপনার? দেখো, তুমি একে বেকার,
ওকে যে সুখে রাখতে পারবে তার কি কোনো গ্যারান্টিও নেই। তাহলে বুঝতে তো পারছো আমি কি বোঝাতে চাচ্ছি। বুঝতে পেরেছি, তবে আমার বর্তমান পরিচয় ইরার কাছ থেকে পরে জেনে নেবেন। যদি এরপরও আপনাদের মনে হয় আমি ইরার যোগ্য না, তাহলে আমি আর কখনো এখানে ফিরবো না। ইরাকে এখানেই লিখে দিতে পারবেন। যদি সবটা শোনার পর আপনাদের মনে হয় আমি ইরার যোগ্য, তাহলে আমাকে কল করবেন, আমি অপেক্ষায় থাকবো। এরই মধ্যে কিছু সেনা ভিতরে আসে। স্যার, আপনাকে এখানে ক্যাম্পে যেতে হবে। হেলিকপ্টার রেডি করা আছে, চলুন। তাহলে চলি। আকাশ তো চলে যায়, কিন্তু আবির আর শফিক চৌধুরী কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা আকাশকে নিতে সেনা আসবে তাও এত সম্মান দিচ্ছে, সেজন্য অবাক হয়। ইরা, আকাশের পরিচয়? ইরা, চুপ করে থাকিস না। আকাশের সাথে সেনার কি সম্পর্ক? ও এখন সেনাবাহিনীর একজন হ্যাকার, মানে ওদের মূল যে ক্যাম্প আছে ওই ক্যাম্পের সার্ভার থেকে শুরু করে টেকনিক্যাল সব কিছুই ওই দেখাশোনা করে। এরপর বাকি কাহিনী তো বলতেই থাকে। সবটা শুনে ওনারা অবাক হয়। এখন বলো, আকাশের সাথে কি আমাকে মানাবে? অবশ্যই মানবে। তুই এখনই ওকে কল দিয়ে বল আমরা সবাই রাজি আছি। সত্যি বলছো? হ্যাঁ ইরা, সত্যি বলছি। আমরা তো অত মাস ওকে অবহেলা করে এসেছি, আমরা তো জানতামই না ও এরকম কিছু হয়ে দেখাবে। তাহলে ওকে কল করে সবটা বলে দেই। দে। ইরা কল দিয়ে সবটা বলে দেয়। আকাশ তো অনেক খুশি হয়। তুমি তাহলে কয়েকটা দিন থাকো ওখানে, আমি কাজ শেষ করেই চলে আসব। অপেক্ষায় থাকবো। ক্যাম্পে এসে কাজ করা শুরু করে দেয়। প্রতিটা পাওয়ার ওয়াল চেক করতে থাকে, কোনটায় কি সমস্যা সেগুলোও দেখতে থাকে। কিভাবে কি করা যায় তা এক এক করে দেখতে থাকে। সবটা দেখা শেষ হলে 3 ঘন্টা কেউ আমাকে ডিস্টার্ব করবেন না, আমি কাজ শেষ করে আপনাদেরকে জানাবো। এই বলে কাজ শুরু করে দেয়। একের পর এক সার্ভার চেক করে আবার কিছু কিছু লক করে রেখে দেয়। মাঝে মাঝে কোড ভাইরাস করে রেখে দেয়, যেন কেউ কোড ব্রেক করলেও কোনো কিছু যেন না পায়। কিছুক্ষণ পরে স্যার, সব কিছু এখন ঠিক আছে। সত্যি আকাশ, তুমি অনেক দক্ষ একজন হ্যাকার। কি করব স্যার, এটাই তো আমার একমাত্র পেশা। আমরা অনেক খুশি হয়েছি তোমার মতো একজন দক্ষ হ্যাকারকে পেয়ে। আমিও অনেক খুশি হয়েছি। আমাকে ওই অন্ধকার জীবন থেকে আমাকে মুক্তি দিয়ে ভালো একটা জীবনে এনে রেখেছেন। যদি নাই আনতাম তাহলে তো তোমার মতো একজন দক্ষ হ্যাকার আমরা পেতাম না। এই বলে উনি আকাশকে জড়িয়ে ধরে। এভাবে একটা গল্পের কাহিনী শেষ হয়। সবাইকে ধন্যবাদ গল্পটা পড়ার জন্য। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভালো হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।